আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিম ওয়াসিদ। আজকে আমরা আমাদের জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা দেখি আমাদের চ্যাপ্টারের নামটা কি, দৃঢ়তা প্রদান এবং চলন, তাই না? আচ্ছা, আমরা এই যে দৃঢ়তা জিনিসটা কি, কিংবা আমরা চলনের মধ্যে কি কি জিনিস পড়বো, আমি তোমাকে একটা আপাতত একটা ধারণা দেই। আমরা সবকিছু কিন্তু আপাতত জানি। যেমন আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র, এবং কঙ্কালতন্ত্রের বিভিন্ন টাইপ আছে, এবং ফাইনালি পড়বো এর বিভিন্ন রোগসমূহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কঙ্কালতন্ত্র কিংবা দৃঢ়তা প্রদান জিনিসটা কি আমরা সবাই জানি। এই যে আমার একটা ফিক্স স্ট্রাকচার আছে, আমি যে হাঁটতেছি, আমি যে হাত মুভ করতেছি, আমি যে লিখতেছি, প্রত্যেকটার সাথে আমাদের অস্থি সন্ধিগুলা জড়িত, তাই না? এই যে আমি মুভ করতেছি, আমার এই অস্থি সন্ধি জড়িত না? কিংবা আমি হাত মুভ করতেছি, আমার এই যে ফ্যালেঞ্জেসের অস্থি সন্ধিগুলো অবশ্যই যুক্ত, তাই না? আচ্ছা, তাহলে এই যে জিনিসটা অর্থাৎ চলনের ক্ষেত্রে কি ভূমিকা রাখতেছে, আমাদের শরীরের ভিতরে এমন একটা ফিক্স স্ট্রাকচার আছে, এটা ভূমিকা রাখতেছে। এবং এই যে ফিক্স স্ট্রাকচার, সেটা জিনিসটা কি, সেটা হচ্ছে কঙ্কাল, আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে কঙ্কাল তন্ত্র কিংবা দৃঢ়তা প্রদান নিয়ে বেসিক কিছু আলোচনা করব। আমরা জানি আমাদের কঙ্কাল তন্ত্রের মধ্যে কি কি আছে, সবাই জানি। অস্থি আছে, তরুণাস্থি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি মোটামুটি জিনিসটা বুঝতে পারছি। আমার এই চ্যাপ্টার থেকে কি কি লাগবে, আমার এই চ্যাপ্টার থেকে যেসব আমাদের অস্থি কোষগুলো আছে সেগুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখা লাগবে। অস্থি তরুণাস্থি সম্পর্কে ভালো করে ধারণা রাখা লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের যেসব অস্থি সন্ধি আছে, তোমাদের বইয়ে শুধুমাত্র একটা থাকবে, যেহেতু তোমরা এখন প্রাইমারি লেভেলে, তো তোমাদের একটা থাকবে। মানে আমি প্রাইমারি বলতে আমি বোঝাতে চাইছি সায়েন্সের মধ্যে তোমরা এখন প্রাইমারি লেভেলে, তাই না? এরপর তোমরা হায়ার সেকেন্ডারিতে উঠবা, এরপর যখন ভার্সিটি যাবা তখন আরও জানবা, যদি তোমরা মেডিকেল লাইনে থাকো। আচ্ছা, তাইলে তোমরা যেহেতু এখন আপাতত প্রাইমারি লেভেলে, তোমাদের যেটা সবচেয়ে কমন, আমাদের শরীরের মধ্যে অনেক রকম অস্থিসন্ধি আছে, তার মধ্যে যেটা সবচেয়ে কমন, যার একটা নাম আছে, সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। ঠিক আছে? সবকিছু আমি পরে বুঝাবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তো ওই জিনিসটা নিয়ে আমরা সবচেয়ে বেশি পড়বো, এবং ওই জিনিসটা আমার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং ফাইনালি আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রোগসমূহ, মানে অস্থি কিংবা তরুণাস্থিতে আমাদের কি কি রোগসমূহ হইতে পারে, ওগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আপাতত আমাদের ক্লাসটা শুরু করে দিই। এই যে আমরা একটা ডাইনোসরের মধ্যে ওর একটা কঙ্কাল সিস্টেমটা দেখতেছি, এটা কিন্তু পৃথিবীতে মিউজিয়ামে কিন্তু এরকম একটা করা আছে, আমরা সবাই জানি, তাই না? আমরা বিভিন্ন ধরো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এগুলোতে কিন্তু এরকম আমরা দেখে আসছি, ঠিক আছে? তাহলে এই যে টোটাল একটা স্ট্রাকচার যেটা হচ্ছে আমাদের ডাইনোসরের বডি শেপটা দিছে, তাকে আমরা তার কঙ্কাল তন্ত্র বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো আপাতত পড়ে নিবা। কেন পড়ে নিবা আমি আগেও বলছি, এখনো বলতেছি, যাতে তোমরা গ ঘ যখন লিখবা তখন হচ্ছে তুমি যাতে নিজের থেকে কিছু লিখতে পারো। তুমি, আমরা জানি তোমরা ধরো সৃজনশীল তোমরা যাই লেখো না কেন, অ্যাটলিস্ট বইয়ের মতো এত ইফেক্টিভ এত সুন্দর কথাবার্তা আমরা লিখতে পারবো না, তাই না? সো এই জন্য আমি সবাইকে বলি, এইসব যেগুলো বাইক্যা কথা, মানে ঠিক আছে, যেসব আসলে ভুংবাং, যেগুলো আমার দরকার নাই মনে হয়, ওইসব কথা তোমরা পড়বা। কেন? তোমরা গ ঘতে যাতে এক্সট্রা লেখাগুলো লিখতে পারো, ঠিক আছে? আসি, তাহলে আমরা এগুলো সব জানি। আমাদের শারীরবৃত্তীয় কি কাজে কঙ্কালতন্ত্রের গুরুত্ব আছে, কিসের কারণে? এই যে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে খাদ্য অনুসন্ধান, আর একটা আত্মরক্ষা এবং বংশবিস্তার। এই তিনটার জন্য আমাদের মানুষের এক স্থান থেকে আরেক জায়গায় চলন করতে হয়। তোমরা যখন ইন্টারভিউতে চলন কাকে বলে এরকম পড়বা, দেখবা চলনের গুরুত্ব হচ্ছে তিনটা। এখানে কিন্তু তিনটা দেয়া আছে, সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ফেলাই দিতে পারবা না। খাদ্য অনুসন্ধান, আত্মরক্ষা, বংশবিস্তার। আচ্ছা, তাহলে তোমরা ফার্স্টে এই জিনিসটা পড়বা আমাদের ক এর জন্য, যে পদ্ধতিতে প্রাণী নিজ চেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাকে ওই পেশি, তাকে ওই প্রাণী আমরা কি বলি, চলন বলতেছি। আচ্ছা, তাইলে এখন তারপর পড়া লাগবে আমাদের কঙ্কাল তন্ত্র কি। ভাইয়া, আমরা কি তন্ত্র এই জিনিসের সম্পর্কে আইডিয়া আছে? আছে অবশ্যই। আমি তোমাকে আরেকবার দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমরা জানি ফার্স্টে আমাদের যেটা একদম জীবদেহের গঠন একক, সেটা কি, অবশ্যই সেল বা কোষ। আচ্ছা, অনেকগুলা কোষ যখন তারা সেম কাজ করতেছে এবং তাদের উৎস সেম, তারা একই উৎস থেকে আসছে এবং তাদের কাজও সেম, তাহলে এইসব কোষগুলা একটা সমষ্টি হয়ে তারা কি ফর্ম করতেছে, টিস্যু ফর্ম করতেছে, তাই না ভাইয়া? টিস্যু ফর্ম করতেছে। আচ্ছা, তাহলে অনেকগুলা টিস্যু যখন তারা একই রকম কাজ করতেছে, একই উৎস থেকে আসছে এবং একই কাজে নিয়োজিত, ওই সব টিস্যু একসাথে মিলে তারা কি ফর্ম করতেছে, একটা অর্গান ফর্ম করতেছে, কিংবা আমি যদি বাংলায় বলি অঙ্গ ফর্ম করতেছে, ঠিক আছে? অঙ্গ, ঠিক আছে? আচ্ছা, তারপর বিভিন্ন রকম অঙ্গ, যেমন আমি যদি আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম বলি, ঠিক আছে? তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমার হৃদযন্ত্র, রক্তনালী, তাই না, সবকিছু একসাথে মিলে একটা তন্ত্র ফর্ম করছে। তাহলে কঙ্কাল তন্ত্রের মাধ্যমে আমাদের কি থাকবে, আমাদের বডির মধ্যে হাত, পা,
তারপর যত রকম অস্থিসন্ধি আছে, তরুণাস্থি আছে, সবগুলা মিলে তাদের একটাই বেসিক কাজ, সেটা কি? তারা আমাদের দেহের কাঠামো রক্ষা করতেছে, আমাদের চলতে সাহায্য করতেছে, ঠিক আছে? সো কিছু অঙ্গ যখন তারা সেম কাজ করে টোটাল একটা ফর্ম গঠন করতেছে, তখন তাকে আমরা কি বলবো? তন্ত্র বলবো, ঠিক আছে? তাহলে ফাইনাল ফর্মটা কি আমাদের? তন্ত্র বা সিস্টেম। এটা অর্গান, এটা সিস্টেম। আচ্ছা, তাহলে যেই তন্ত্র দেহের কাঠামো গঠন করে, এটা কিন্তু লাগবে, যেই তন্ত্র দেহের কাঠামো গঠন করতেছে, নির্দিষ্ট আকৃতি দেয় এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে, তাকে আমরা কি বলি? কঙ্কাল তন্ত্র বলি। মজার বিষয় হচ্ছে ভাইয়া, এখানে একটা পয়েন্টও তুমি বাদ দিতে পারবা না, এখানে চারটা আছে। দেখো, দেহের কাঠামো গঠন করতেছে, নির্দিষ্ট আকৃতি দিবে, দেহকে বাইরের যে আঘাত তার থেকে রক্ষা করবে এবং ফাইনালি চলতে সাহায্য করবে। চারটা পয়েন্ট তোমার অবশ্যই বলা লাগবে যখন তুমি কঙ্কাল তন্ত্রের সংজ্ঞাটা দিচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এই যে আঘাত থেকে রক্ষা করে, এটা আমরা অনেকে বলি ভাইয়া আঘাত থেকে রক্ষা করার বিষয়টা কি আছে? খুবই সিম্পল। আমাদের উদাহরণ দেই, এই যে মাথার মধ্যে যে করটি আছে, এই করটি যদি না থাকতো কিংবা দুর্বল কিছু থাকতো, তাহলে আমাদের মাথার যে ভিতরে যে ব্রেইন সেলস আছে, ব্রেইনগুলো আছে বা মস্তিষ্ক আছে, সেটা কি সুরক্ষিত থাকতো? কখনো থাকতো না। এক্সাক্ট সেম ওয়েতে আমাদের এখানে যে পরশুক আছে না, এই যে এরকম করে করে কিছু হাড় আমরা দেখতেছি না, ওই হাড়গুলা কি করতেছে? আমাদের ভিতরে যে ফুসফুস, তার ভিতরে যে হৃৎপিণ্ড, সবাইকে রক্ষা করতেছে, তাই না? আঘাত থেকে রক্ষা করতেছে এবং ফাইনালি চলতে সাহায্য করতেছে। আমরা দেখতেছি হাত পা, আমাদের পা চলতে সাহায্য করতেছে। তাহলে সব মিলে তাকে আমরা কি বলতেছি? কঙ্কাল তন্ত্র বলতেছি। এবং এটা নিয়ে আমরা একটু আলোচনা করব এই চ্যাপ্টারে। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো? ফার্স্টের যে পার্টটা, আমি ক্লাসটাকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করব। ফার্স্টের যে পার্টটা, সেখানে হচ্ছে আমরা মোটামুটি আমাদের এই যে তোমার বিভিন্ন রকম অস্থি এবং অস্থিসন্ধির কাজ পর্যন্ত পড়ে ফেলবো। সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা পেশি ক্রিয়া, টেন্ডন লিগামেন্টের কাজ, এগুলা পড়বো। এবং ফাইনাল যে পার্টটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম রোগ নিয়ে পড়াশোনা করব, যেমন অস্টিওপোরোসিস আছে, আর্থ্রাইটিস আছে। ভাই আর্থ্রাইটিস কিন্তু আমরা সবাই শুনছি, তাই না? আর্থ্রাইটিস একটা, যখন মানুষের বয়স বাড়ে, একটা নির্দিষ্ট বয়সে পরে দেখা যায় তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করতেছে, এবং আমরা এটাকে অস্টিওপোরোসিস বলতেছি কিংবা আর্থ্রাইটিস বলতেছি, তাই না? আচ্ছা, আচ্ছা ভাই, তোমার কি মনে আছে আমি কিন্তু আগের চ্যাপ্টার যখন পড়াইছিলাম, আগের চ্যাপ্টারগুলোতে অলরেডি কিন্তু আমি বলে ফেলছিলাম, বাচ্চাদের ক্ষেত্রে যেই হাড় রিলেটেড যে রোগটা হচ্ছে, মানে হাড্ডি রিলেটেড যে রোগটা বাচ্চাদের হচ্ছে, ওইটার নাম কি ছিল সবার মনে আছে? রিকেটস, ঠিক আছে? রিকেটস। এবং সেম জিনিসটা যদি অ্যাডাল্টের হয়, তখন তাকে আমরা কি বলতেছি? অস্টিওপোরোসিস বলতেছি, ঠিক আছে? সেম কজ, ঠিক আছে? সেম কজ, দুইটাই ভিটামিন ডির অভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের মেইন পড়াশোনায় ঢুকে যাই। আসো, আমি যে লাইনগুলো ভাই দাগাই দিচ্ছি, কেন দিচ্ছি ওগুলো তোমরা তোমার বইয়ে দাগাই নিবা, ওগুলো তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং যে পার্টটা তোমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ আমি ওইটা আলাদা করে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি আমাদের শরীরের মধ্যে টোটাল কয়টা হাড় আছে? 206টা হাড় আছে, ঠিক আছে? 206টা হাড় আছে। শিশুদের বডির মধ্যে অ্যাডাল্টের চেয়ে আরো কিছু হাড় বেশি আছে, ঠিক আছে? তোমার বই যেহেতু দেয় না, আমি এগুলো এত বিস্তারিত আলোচনা করতেছি না, বিকজ ইন্টার লেভেলে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট মানে হার্ডেস্ট যে চ্যাপ্টার, টাফ একদম সবচেয়ে চ্যাপ্টারটা, তার মধ্যে একটা কিন্তু কঙ্কালতন্ত্র, ঠিক আছে? যথেষ্ট কঠিন। এবং মেডিকেলে উঠলে তোমরা দেখবা, আমাদের তো জানো বোনস কেনা লাগে, ওই বোনসের প্রত্যেকটা হাড্ডি, অর্থাৎ আমাদের এই যে আমাদের হাতের যে আছে, আমাদের পায়ের যে আছে, ঠিক আছে, ফিমার, আমাদের টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, সব কিছু, ইভেন ছোট ছোট হাড়, এই যে হাড়গুলা, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে পড়াশোনা করা লাগে, ঠিক আছে? প্রত্যেকটাতে কোন কোন মাসল লাগতেছে, প্রত্যেকটার কাজ কি, এই যে মাঝখানে জয়েন্ট আছে, জয়েন্টগুলো কোন ধরনের জয়েন্ট, সব কিছু পড়া লাগে। সো তোমাদের যেহেতু আপাতত শুরু করছে, তোমাদের এত কিছু জানা লাগতেছে না, ঠিক আছে? আসি, এগুলো পড়তেছি, আমরা অলরেডি জানি, আমাদের অস্থি তরুণাস্থি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। আমি একেবারে বিস্তারিত দিব, কোনো সমস্যা নেই, যখন আমরা আলাদা আলাদা পড়বো তখন আমরা বিস্তারিত পড়বো। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা পড়ি। আসো, ফার্স্ট হচ্ছে আমরা যেহেতু অস্থি পড়তেছি, ঠিক আছে, আমরা জানি দুই রকম আছে, যেটা একদম টোটালি নিরেট, নিরেট মানে তো আমরা সবাই জানি, যেটা টোটালি হার্ড সেটা হচ্ছে অস্থি, আর যেটা নরম আছে আমাদের বডির মধ্যে, নরম যে অস্তিত্বটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের তরুণাস্থি, তাই না? আচ্ছা, তাইলে তরুণাস্থি কি হবে? অবশ্যই স্থিতিস্থাপক। ভাইয়া স্থিতিস্থাপক মানে তো আমরা জানি, তাই না? স্থিতিস্থাপক মানে কি? এই যে ভাইয়া, সাপোজ কানের পিনা, এটা হচ্ছে বাইরের পার্টটাকে কানের পিনা বলে, কিংবা নাকের যে এদিকে নেজাল সেপ্টামটা আছে, তাই না, এই যে পার্টটা, এই যে এখানে এটা নড়তেছে না, অথবা এখানে নড়তেছে না, ধরো আমি নড়াইয়া জিনিসটাকে এইভাবে আনলাম, এটা কিন্তু আবার আগের জায়গায় চলে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক, ঠিক আছে? আচ্ছা, আর অস্থি কি? এই যে আমাদের হাতের হিউম্যারাস, ঠিক, এই যে হিউম্যারাস, ঠিক আছে, কিংবা আমাদের আদার্স যে অস্থিগুলো আছে, ঠিক আছে, সবগুলো হচ্ছে কি নিরেট অস্থি,
ঠিক আছে, শক্ত অস্থি, ঠিক আছে। আচ্ছা, তাহলে অস্থি আমরা জানি অস্থি কিন্তু এক প্রকার কানেকটিভ টিস্যু, আমরা সবাই জানি তাই না। অস্থি এক ধরনের যোজক কলা, কিন্তু এটা কি নর্মাল যোজক কলা না, এটা হচ্ছে একটা রূপান্তরিত যোজক কলা। ভাইয়া রূপান্তরিত কেন বলতেছি, তোমাদের ভাইয়া মনে আছে আমি যখন তোমাদের রক্ত পড়াইছিলাম, ওই রক্তের মধ্যে কিন্তু আমি বলছিলাম রক্ত কিন্তু এক ধরনের রূপান্তরিত কানেকটিভ টিস্যু বা যোজক কলা, ঠিক আছে। ওই সেম ক্যাটাগরিতে রক্ত যেরকম, কিংবা কার্টিলেজ বা তরুণাস্থি যেরকম, কিংবা এই যে আমরা পড়ছিলাম না লিমফেটিক টিস্যু অথবা লসিকা, মনে আছে লিমফয়েড টিস্যুগুলা, ওগুলা কিন্তু কি এক ধরনের রূপান্তরিত যোজক কলা, ঠিক আছে, যেগুলোর কিছু নির্দিষ্ট কাজ থাকে, বুঝতে পারছি। তাহলে অস্থি এক ধরনের রূপান্তরিত যোজক কলা। আচ্ছা, তাহলে অস্থি আর তরুণাস্থি দুইটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, এটাকে আমরা বলি হচ্ছে বোনস বলা হয়, আর এটাকে আমাদের কার্টিলেজ বলা হচ্ছে। প্রত্যেকটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানছি। আমাদের অস্থি নিয়ে আমরা ভালো করে পড়াশোনা করব, তরুণাস্থি নিয়ে তেমন একটা দেয়া নেই, বাট যেদূর দিচ্ছে আমাদের তদ্দূর ভালো করে পড়তে হবে। আসি, তাহলে আমাদের আগে চিত্রটা পড়ে ফেলি, ঠিক আছে। দেখো, এই হচ্ছে আমাদের টোটাল একটা বডির মানব কঙ্কালটা, ঠিক আছে। প্রত্যেকটা কঙ্কাল সম্পর্কে তোমার ধারণা রাখার দরকার নেই, বাট আমি সাজেস্ট করবো অ্যাটলিস্ট ভাইয়া তোমরা নামগুলো জানা ট্রাই করো, বিকজ এখন যদি তোমরা নামগুলো না পড়ো, হইতে পারে তোমাকে দিবে নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়, কিংবা নিচের কোনটি মাথার মধ্যে নাই, ঠিক আছে। আমাদের মাথার পার্ট আছে, বক্ষপিঞ্জরের পার্ট আছে, আমাদের উদরের পার্ট আছে, এবং ফাইনালি আমাদের হাত এবং পা আছে। তোমাকে বলবে নিচের কোনটি হাতের অস্থি নয়, এমসিকিউতে আসবে। সো এই জন্য তোমার এই জিনিসটা জানা লাগবে, ঠিক আছে। অ্যাটলিস্ট নামগুলা পড়ে রাখো, ঠিক আছে, পড়া লাগবে অবশ্যই। আসি, তাহলে আমাদের তোমাদের যা দেয়া আছে আমি শুধু তাই পড়াবো, ঠিক আছে। এক্সট্রা আমি পড়াচ্ছি না, বিকজ এই চ্যাপ্টারটা এমনিতে অনেকের কঠিন লাগে, আমি এক্সট্রা পড়াচ্ছি না। এক্সট্রা যা যা পড়ানোর দরকার আমি পড়াবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া আমি তেমন একটা এক্সট্রা পড়াচ্ছি না। আসি, ফার্স্ট আমাদের যে পার্ট, এই যে পার্টটা টোটাল আমাদের মাথার যে পার্টটা, এটাকে বলা হয় করোটি। করোটির মধ্যে যেটা এই যে উপরে পার্ট যেটা আছে, যেটা আমাদের ব্রেইনকে রক্ষা করতেছে, সেটা হচ্ছে করোটিকা। এই যে উপরে যেটা, সেটা হচ্ছে করোটিকা, ঠিক আছে। আচ্ছা, এবং আমাদের মুখের সামনে এইখানে দেখতেছি না এই পার্টটা, এটা হচ্ছে ম্যাক্সিলা। এবং আমি যে কথা বলতেছি, অর্থাৎ আমার চোয়াল, এই যেটা আমার চোয়াল না, সেটা হচ্ছে ম্যান্ডিবল। তুমি এই তিনটা নাম মুখস্থ রাখো, যেহেতু তোমার এই তিনটা দিছে, করোটিকা, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যান্ডিবল কি, আমি এই যে হা এই করতেছি, এটা নাড়াচ্ছি, এটা হচ্ছে ম্যান্ডিবল। তার উপরে যে পার্টটা সেটা হচ্ছে ম্যাক্সিলা, এবং এই পুরো পার্টটা হচ্ছে আমাদের করোটিকা, ঠিক আছে। এখানে আরো অনেক রকম অস্থি আছে, আমাদের এখানে স্ফেনয়েড আছে, অ্যাথময়েড আছে, টেম্পোরাল আছে, আমাদের এখানে ফ্রন্টাল আছে, ঠিক আছে, অথবা এদিকে টেম্পোরাল আছে। এটা তোমার এত কিছু জানা লাগবে না, ঠিক আছে, যা দিছে তা পড়ো। আসি, এবার আসি আমাদের বুকের পার্ট আছে, ঠিক আছে। আচ্ছা, বক্ষপিঞ্জরে আসি। বক্ষপিঞ্জরে আমরা যদি মেরুদণ্ডের দিকে যাই, মেরুদণ্ডে কিন্তু অনেক রকম অস্থি আছে। আমাদের সার্ভাইকাল অস্থি আছে, থোরাসিক অস্থি আছে, লাম্বার আছে, স্যাক্রাল আছে, ঠিক আছে। সো তোমাদের যেহেতু এরকম আলাদা করে দেয় নাই, আমরা ওগুলো আলাদা করে পড়তেছি না, যেগুলোকে আমরা তোমার কি বলতেছি, কশেরুকা বলতেছি, তাই না। প্রত্যেকটাকে আমরা কশেরুকা বলি, পিছনে যেগুলো আছে মেরুদণ্ড গঠন করতেছে, ওটাকে আমরা কশেরুকা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বক্ষপিঞ্জরের মধ্যে ভিতরে কি কি আছে আমরা জানি, ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, তাই না। ওই যে পার্টটাকে, এই পার্টটাকে রক্ষা করতেছে কে, দুই রকম অস্থি। পিছনে তো মেরুদণ্ড আছেই, সেটাকে আমরা থোরাসিক কশেরুকা বলতেছি, তাই না। বক্ষর ইংলিশ হচ্ছে থোরাসিক, ঠিক আছে। তাহলে থোরাক্স, তাহলে তার মেরুদণ্ড পার্টটাকে আমরা কি বলবো, থোরাসিক কশেরুকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সামনে যে পার্ট আছে সেটা কি দেখবা, এখানে যেটা একটা হার্ড যে পার্ট আছে সোজা, সেটা হচ্ছে স্টারনাম। এই যে দেখো এখানে আছে, এটা হচ্ছে স্টারনাম। এবং স্টারনামকে ধরে এরকম যেগুলো পাশ দিয়ে অস্থি গেছে, সেগুলোর নাম হচ্ছে পরশুকা। পরশুকা, ঠিক আছে। এটা তোমরা চাইলে ইংলিশ নামটা জেনে রাখো, পরশুকার ইংলিশ নাম কিন্তু পরশুকা না, পরশুকার ইংলিশ নাম রিফ বা রিফস, ঠিক আছে। তাহলে পারবো না ভাইয়া, এই যে যেগুলো এদিকে এদিকে সরে গেছে, যেগুলো সমান্তরালে আছে, তাকে আমরা কি বলতেছি, রিভস বলতেছি। এবং যেটা আমাদের লম্বালম্বি আছে, সেটা হচ্ছে স্টারনাম বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি প্রত্যেকটা সিরিয়ালে যাচ্ছি। তারপর দেখো আমাদের এই জায়গায় একটা অস্থি আছে, এই যে দেখছো না আমার এই যে এখানে, এই যে এখানে একটা অস্থি আছে না, এই অস্থিটার নাম হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে। ক্লাভিকল এটা আমাদের বডির মধ্যে একটা ডিফারেন্ট একটা বোন, এবং এই বোনটার একটা নাম আছে কিন্তু, কি জানো, এই বোনটাকে বিউটি বোন বলা হয়, ঠিক আছে। কি লিখতেছি এগুলা, ঠিক আছে। আচ্ছা, বিউটি বোন কেন বলা হয় আশা করি বলার দরকার নেই, দেখা যাবে তোমার আগেও দেখতে এখনো দেখা, এইটা কিন্তু তোমাদের সৌন্দর্য প্রদর্শনের একটা বোনস, তাই না। ক্লাভিকলটা দেখবা অনেক প্রায় দেখায় রাখে, তাই না। আচ্ছা, এই জন্য এটার নাম বিউটি বোন, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা এগুলো পড়ছি। এখানে এটা হচ্ছে আমাদের রিবস, এটা স্টারনাম। এবার আসে আমাদের হাতের পার্টটাতে আছে, ঠিক আছে। এখন হাতের মধ্যে আমার কি কি আছে একটু দেখি। আমাদের এই যে পার্টটা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতেছি, ঠিক আছে, এটার নাম কি আমরা সবাই জানি হিউমেরাস, ঠিক আছে, এটার নাম কি হিউমেরাস। আচ্ছা, হিউমেরাস কয়টা আছে? একটা। তারপরে এখানে আবার দুইটা আছে, এখানে দুইটার নাম কি? একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা, তাই না? আচ্ছা, তুমি কেমনে মাথায় রাখবা কোনটা বাইরে কোনটা ভিতরে? দুইটা আছে না, একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে এদিকে। কোনটা ভিতরে কোনটা বাইরে কেমনে মাথায় রাখবা? আমাদের বডির নর্মাল যে পজিশন দাঁড়ানো সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন তুমি এভাবে যখন দাঁড়াবা তখন তোমার হাতের ভিতরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে, অর্থাৎ তোমার ভিতরের সাইডে যেটা সেটা হচ্ছে আলনা। অথবা আমি মাথায় রাখতাম এভাবে, আলনা আছে না, ঘরের আলনা, ওই আলনা থাকে কিসের ভিতরে? ঘরের ভিতরে, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে আমি এটা মুখস্থ রাখতাম যে আলনা থাকবে ঘরের ভিতরে, এবং যেটা আমাদের বাইরে পার্ট আছে রেডিয়াস সেটা বাইরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি একটুক পারবো আমরা। আচ্ছা, তারপর আমাদের হাতের যে অংশগুলা সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম বোনস আছে। এই যে দেখলাম আমি বললাম, এই যে এটা রেডিয়াস, এটা আলনা। তারপর আমাদের হাতের মধ্যে 3 রকম বোনস আছে। এই যে ভাইয়া এখানে যে আমাদের সন্ধিটা আছে, এই সন্ধির মধ্যে যে বোনসগুলা এগুলোকে বলা হয় কার্পাল বোনস। কি নাম? এই যে এখানে লেখা আছে, আমি লিখতেছি না, কার্পাল বোনস। এই যে এই পার্টটা, ঠিক আছে, সেটার নাম কি? কার্পাল বোনস। তারপর আমাদের এই যে এখানে এখানে বোনস আছে না, এভাবে গেছে, এটা হচ্ছে এই যে দেখো আমি এইভাবে করলে দেখা যাচ্ছে, এই যে এগুলা ভিতরে আর কি, এগুলাতে এখানে টেন্ডনই আছে ভিতরে। তাহলে এটাকে আমরা কি বলবো? মেটাকার্পাল। তাহলে কার্পাল, মেটাকার্পাল। তারপর আমাদের হাতের মধ্যে যেগুলো আছে এই যে এখানে এখানে যেগুলো ছোট ছোট বোনস আছে এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে কি? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, দুই হাতে সেম, ঠিক আছে। আচ্ছা, ইন্টারভিউতে কিন্তু প্রত্যেকটা সংখ্যা মুখস্থ করা লাগবে। আচ্ছা, এখন আমি মুখস্থ করতে বলতেছি না, আসি। তারপরে আসি আমরা আমাদের উদরের পার্টে আসি, ঠিক আছে। আচ্ছা, এই যে উদরের পার্টে আমাদের কি কি আছে একটু দেখি আমরা। এই যে আমাদের এখানে এখানে কি আছে আমরা সবাই জানি, পিউবিস। পিউবিস নাম সবাই শুনছো না? অনেকে হয়তো বা শুনছো। দেখো এখানে বড় দুইটা অস্থি আছে, সেটা দুইটা নাম হচ্ছে আমাদের কি বলতেছি আমরা? পিউবিস বলতেছি, ঠিক আছে, পুরো পার্টটাকে পিউবিস বলতেছি। তার নিচে যেটা আমাদের ছোট করে আছে সেটা হচ্ছে স্যাক্রাম, ঠিক আছে। স্যাক্রামের নিচে ছোট করে এরকম করে একটু বের হয়ে আছে সেটা হচ্ছে কক্কিক্স, ঠিক আছে। এই যে দেখো স্যাক্রাম না, এই যেটা হচ্ছে স্যাক্রাম না, স্যাক্রামের নিচে ছোট করে যেটা আছে সেটা হচ্ছে কক্কিক্স। ওই ককিক্স থেকে যেসব প্রাণী, দেখো বানর কিংবা সিংহ কিংবা বাঘ এদের ক্ষেত্রে, কিংবা গরু, এদের ক্ষেত্রে এই ককিক্স থেকে লেজ বের হয়, ঠিক আছে। তাহলে কোত্থেকে লেজটা বের হয়? ককিক্স থেকে, বুঝতে পারছি। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে বলা হয় আর কি ইভলভ কিংবা বিবর্তন হয়ে এই যে লেজ সেটা চলে গেছে, তাই না? কারণ এটা দরকার পড়তেছিল না, দ্যাটস ওয়াই এটা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে লেজ নাই, কিন্তু কিন্তু লেজের যে পার্টটা অর্থাৎ ককিক্স যেখান থেকে লেজ হবে ওইটা কিন্তু আছে। কিন্তু আমি বিবর্তনের বিষয়টা তো আমরা অ্যাটলিস্ট মুসলিম হিসেবে কারো কখনো বিশ্বাস করা উচিত না, ঠিক আছে, পুরোপুরি হারাম, তাই না? তো এটা আমরা কেউ রিয়েল লাইফে অবশ্যই বিশ্বাস করব না, বাট থিওরিটিক্যালি অর্থাৎ আমাদের এই যে বডি তারা যেভাবে ডিসক্রাইব করছে সে অনুযায়ী এই ককিক্স থেকে কিন্তু বাকিদের লেজ তৈরি হয়েছে, বাট হিউম্যানের ক্ষেত্রে এখানে লেজটা বিলুপ্ত হয়ে গেছে। আগে কিন্তু বলা হয় না মানুষ বানর থেকে আসছে, সো বানরের লেজ কিন্তু আছে। আসি, তারপর আমাদের এই যে তোমার সামনের পার্টটা এই যে এখানে সেটা হচ্ছে আমাদের ইলিয়াম। তাইলে আমাদের এই যে তোমার যদি একটা পুরো হাড়ের একটা সিস্টেম দেখে এই যে পার্টে, তাহলে দুই দিকে আমাদের বের হয়ে আছে সেটা হচ্ছে আমাদের পিউবিস, এবং সামনে যেটা সেটা হচ্ছে ইলিয়াম, তার নিচে আছে ইস্টিয়াম। তাহলে আমাদের 3টা বোন, আমাদের হিপ, হিপ নাম তো আমরা সবাই শুনছি তাই না ভাইয়া? হিপ বোন, ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় হিপ বোন, তোমরা বাংলায় লিখতে পারো হিপ বোন, ঠিক আছে। ওই হিপ বোনের মধ্যে কি কি আছে তাহলে আমরা জানা লাগবে, কি কি দিয়ে আমাদের হিপ বোন গঠিত হয়েছে? ইলিয়াম লিখে নিতে পারো, ইস্চিয়াম এবং পিউবিস। এই 3টা মিলে আমাদের কি তৈরি হয়েছে? হিপ বোন তৈরি হয়েছে। কয়টা হিপ বোন? 2টা হিপ বোন, এদিক থেকে একটা আসছে এদিক থেকে একটা আসছে, ঠিক আছে, দুইটা মিলে আমাদের ফুল হিপ বোনটা ফর্ম করছে, পারবো? আচ্ছা, তারপর আসে আমাদের পায়ের পার্টে। পায়ের পার্টের মধ্যে কি আছে? আমাদের বডির মধ্যে, আমি এটা লিখে দিব সমস্যা নাই, আমাদের বডির মধ্যে সবচেয়ে বড় বোনস কোনটা, অর্থাৎ সবচেয়ে বড় অস্থি কোনটা এবং সবচেয়ে ছোট অস্থি কোনটা, এটা তোমাদের জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমি বলবো সমস্যা নেই, তার আগে আমি পড়ে নিই। এই যে লম্বা যেটা দেখতেছো থাই, যেটাকে আমরা বাংলা মানে ইংলিশে থাই বলতেছি, থাইয়ের ভিতরে যে অস্থিটা আছে সেটা আমাদের বডির মধ্যে সবচেয়ে বড় অস্থি, এই যে এই পার্টটা, ঠিক আছে, এটার নাম কি? ফিমার। কি নাম? ফিমার, ঠিক আছে। আচ্ছা, তারপর ফিমার থেকে আমাদের এই যে নিচের পার্টটা আছে না, পায়ের যে পার্টটা,
ওখানে আমাদের দুই রকম বোনস আছে, যে জাস্ট লাইক আমাদের এখানের মতো। এখানে যে রেডিয়াস আলনা আছে না, ওখানে কিন্তু আছে। ওখানে কি কি আছে আমরা জানি, টিবিয়া, ফিবুলা। বাইরের দিকে যেটা বড় আছে, এই যে এখানের মধ্যে আমাদের যেটা বড় আছে সেটা হচ্ছে বাইরেরটা টিবিয়া, আর ভিতরের পার্টে অর্থাৎ একটু সাইড করে সেটা হচ্ছে ফিবুলা। ঠিক আছে, তাহলে কি কি আছে, টিবিয়া, ফিবুলা। কিন্তু হাতের সাথে পায়ের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমাদের প্যাটেলা। ঠিক আছে, প্যাটেলা, এই যে প্যাটেলা, এই যে প্যাটেলা, অর্থাৎ আমাদের এই জায়গায় একটা এক্সট্রা বোনস আছে, যেটা অ্যাকচুয়ালি তোমার বোনস না, এটা কিন্তু রূপান্তরিত হয়েছে, অর্থাৎ ট্যান্ডনের, যেটা আমরা ট্যান্ডন নিয়ে পড়বো, ওই ট্যান্ডনটা আরো হার্ড হয়ে তোমার অস্থিতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, ট্যান্ডন লিগামেন্ট আমরা পড়বো, মনে রাখবা ওই ট্যান্ডনটা হার্ড হয়ে প্যাটেলাতে কনভার্ট হয়েছে। এই যেখানে প্যাটেলা পড়বো না, এই যে দেখো প্যাটেলা, এই যেখানে প্যাটেলা, সেটাতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু তাহলে প্যাটেলা কিন্তু একটা নর্মাল অস্থি না, এটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমরা পড়ছি ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, এবং পায়ের দিকে ওগুলো মোটামুটি সেম, জাস্ট টার্সাল হবে। ঠিক আছে, টার্সাল। দেখো এদিকে হাতের গুলাকে আমরা কার্পাল বলছি না, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জাস। আর পায়ের গুলাকে কি বলবো, পায়ের গুলাকে আমরা বলবো টার্সাল, মেটাটার্সাল, ওই একদম লাস্টের পার্টগুলো কিন্তু ফ্যালেঞ্জাস। ঠিক আছে, তাহলে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জাস। আর হাতের গুলা কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জাস। তাহলে ভাইয়া আমরা মোটামুটি নামগুলো মুখস্থ রাখতে পারবো না, কোন জায়গায় কোন বোনসটা আছে, আমি জাস্ট এই এমসিকিউ গুলো পারার জন্য এটা পড়াইলাম, আর কোনো কারণ নাই কিন্তু। ঠিক আছে, আচ্ছা আরেকটা দুটো খুবই কমন, এগুলো আমি বলে দিচ্ছি। তাহলে আমাদের বডির মধ্যে সবচেয়ে বড়, ঠিক আছে, সবচেয়ে বড় হাড়ের নাম কি, অর্থাৎ অস্থির নাম কি, আমরা সবাই জানি ফিমার। ভাই সবচেয়ে বড় বলছেন, অবশ্যই তো সবচেয়ে ছোট আছে, তাই না? সবচেয়ে ছোটটার নাম কি, সবচেয়ে ছোট অস্থি কি হবে বলো তো? সেটা হচ্ছে আমাদের কান আছে না, কানের ভিতরে, কানটা মেইনলি তিন ভাগে ভাগ। আমরা যে এখানে কান দেখতেছি না ভাই, এটা বেসিক্যালি কিছুই না, এটা একটা স্ট্রাকচার আল্লাহ দিছে, কেন জানো, যাতে বাইরে থেকে যে শব্দগুলো ঢুকতেছে ওইটা একটা কাইন্ড অফ ঘনীভূত হয়ে যায়। অর্থাৎ যে কানের কারণে শব্দগুলো সব দিক থেকে বিচ্ছিন্নভাবে এসে এখানে ঘনীভূত হয়ে ঢুকে। ঠিক আছে, এটা পিনা বলে আর কি, যেটা একটা তরুণাস্তি। তাহলে এই পিনা দিয়ে, এটা হচ্ছে বাইরের পার্ট হচ্ছে বহিকর্ণ, তারপর আছে মধ্যকর্ণ, তারপর আছে অন্তকর্ণ। তাহলে কানের কিন্তু তিনটা ভাগ আছে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। ওই মধ্যকর্ণের মধ্যে তিনটা অস্থি আছে। কি কি নাম, কি কি নাম একটু লিখে দিই। তাহলে মধ্যকর্ণের মধ্যে অস্থিগুলো কি কি একটু লিখে নিতে পারো। ম্যালিয়াস, সুন্দর করে লিখি, ম্যালিয়াস, তারপর আছে ইনকাস, কেন লেখাচ্ছে আমি বলবো, সমস্যা নাই। তারপর আছে স্টেপিস, নামটা ভালো করে দেখো, স্টেপিস। ঠিক আছে, তাহলে মধ্যকর্ণের মধ্যে তিনটা অস্থি কি কি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে, যেগুলো বেসিক্যালি শব্দকে ওয়েভে কনভার্ট করে, ঠিক আছে, তরঙ্গে কনভার্ট করে ফেলে। তাহলে এই তিনটার মধ্যে যে স্টেপিসটা আছে, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে ছোট বোন, এর নাম কি, স্টেপিস, স্টেপিস। ঠিক আছে, তাহলে ভাই এই পার্টটা আমরা পারবো না ভালো করে, আশা করি পারবো ইনশাল্লাহ। আসি, এবার আমি এগুলো সবগুলো তোমরা পড়ে নিবা। আমরা জানি আমাদের শরীরের মধ্যে কঙ্কালটারে দুইটা ভাগে ভাগ করছে, তোমার এটা খতে আসবে। এই যে বহিকঙ্কাল বলতে কি বুঝো, অন্তকঙ্কাল বলতে কি বুঝো, এগুলো ক কিংবা খতে আসবে, অনুধাবনে আসবে। বহিকঙ্কাল মানে আমাদের শরীরের বাইরের পার্টটা, ঠিক আছে, এক্সোস্কেলিটন, এন্ডোস্কেলিটন। ঠিক আছে, বাইরের পার্ট বলতে কি, এই যে নখ, চুল, ঠিক আছে, সবগুলো কিন্তু আমাদের কঙ্কাল তন্ত্রের অন্তর্গত। ঠিক আছে, এগুলো জানা লাগবে। নখ, চুল কিংবা লোম, এগুলো হচ্ছে আমাদের বহিকঙ্কাল। অনেকের বিশ্বাস করতে চায় না এটা কঙ্কাল, ঠিক আছে, এটা কিন্তু কঙ্কাল। আচ্ছা, বেসিক্যালি যে জিনিসটা আমরা পড়াশোনা করতেছি সেটা হচ্ছে অন্তকঙ্কাল, তাই না? আমরা যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভিতরে আমাদের পুরো বডিটা ফর্মেশন করছে, সেটাকে আমরা কি বলতেছি, অন্তকঙ্কাল বলতেছি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা আসি ভাইয়া তাহলে। আচ্ছা, এখন তাহলে আমরা আসি আমাদের পরের পার্টে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে তোমাদের গ আর ঘ এর কোয়েশ্চেন। আমি বলে দিচ্ছি, গ কিংবা ঘতে এটা দিবে, খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এটাকে আমি ট্রিপল স্টার দিচ্ছি, ওকে। আচ্ছা, এটা হচ্ছে খুবই নর্মাল একটা কোয়েশ্চেন। কঙ্কালের কাজ, অর্থাৎ আমাদের বডির মধ্যে একটা তন্ত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা তন্ত্র, সেটার নাম কি, কঙ্কাল তন্ত্র। ওই কঙ্কাল তন্ত্রের কাজটা কি দেখো, দেহ কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ এবং ভার বহন, নড়াচড়া এবং চলাচল, তিনটা নিয়ে আমরা আলাদা করে পড়ি, খুব সুন্দর করে দেখা আছে। দেহ কাঠামো গঠন, আমরা জানি কঙ্কাল আমাদের দেহের একটা নির্দিষ্ট শেপ দিচ্ছে, এই শেপের কারণে মানুষ আর গরু কিন্তু ডিফারেন্ট, তাই না? না, আমাদের কিন্তু বোনসের মধ্যে কিন্তু অনেক মিল আছে।
মানুষের সাথে গরু কিংবা আমরা বললি বাঘ সবার কিন্তু অনেক মিল আছে, কিংবা বানর অনেক মিল আছে, ঠিক আছে? কিন্তু পার্থক্যটার কারণে আমরা আজকে এভাবে মানুষ এভাবে আমরা দাঁড়াচ্ছি। আর কঙ্কালতন্ত্রের এই পার্থক্যের কারণে কুকুর কিংবা গরু এরা চার পদে অর্থাৎ চতুষ্পদী ভাবে হাঁটতেছে, তাই না? আমরা দুই পা দিয়ে হাঁটতেছি, ওরা চার পা দিয়ে হাঁটতেছে, তাই না? সো আমরা দেখতেছি এটা আমাদের দেহ কাঠামো গঠন করতেছে। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। এগুলো আমি আলাদা করে কিছু বলতেছি না। রক্ষণাবেক্ষণ তোমরা সবাই জানো। মস্তিষ্ক কার মধ্যে সুরক্ষিত আছে? করটির মধ্যে, তাই না? আমাদের মেরুদণ্ড কিংবা বক্ষপিঞ্জর দিয়ে আমাদের ফুসফুস হৃৎপিণ্ড এগুলো সেভ আছে। তাহলে আমরা দেখতেছি এটা রক্ষণাবেক্ষণের কাজ করতেছে। এছাড়াও আমাদের ভার বহন কিভাবে করতেছে, এই যে আমাদের এখানে যে সার্ভাইকাল যে কশেরুকা আছে, সার্ভাইকাল তারপর থোরাসিক, ঠিক আছে? এই যে আমাদের যে ঘাড় আছে না, ঘাড় বরাবর যে পিছনে মেরুদণ্ডের পার্টটা, সেটা হচ্ছে সার্ভাইকাল গুলা। সো এই সার্ভাইকাল যে কশেরুকা, এগুলো কিন্তু আমাদের এই যে একটা করটিকা, এই যে একটা করটি, পুরো একটা আমাদের মানে মাথার যে পার্টটা, এটা একটা ভার আছে না, ওই যে তোমার সার্ভাইকাল অস্থিসন্ধির অস্থিগুলো কিন্তু একটু বিশেষভাবে তৈরি, যেগুলো এই ভারটাকে নিচ্ছে। তা আলটিমেটলি আমি এত ডিপলি যাচ্ছি না, আমরা এটা তো বুঝতেছি যে মেরুদণ্ড কিন্তু আমাদের টোটাল যে কঙ্কালতন্ত্রের সিস্টেম, এটা আমাদের দেহের ভারটাকে বহন করতেছে। থার্ড হচ্ছে নড়াচল এবং চলাচল, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের বডির মধ্যে যত রকম অস্থিসন্ধি আছে, এটার কারণে বেসিক্যালি আমরা হাঁটাচলা করতে পারতেছি। প্রত্যেকটা পয়েন্ট অ্যাটলিস্ট ভালো করে মুখস্থ রাখবা, বাকিটা তুমি নিজে থেকে লিখতে পারবা। লোহিত রক্তকণিক উৎপাদন, খনিজ লবণ সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ভাইয়া রক্তের চ্যাপ্টারটা পড়ছিলাম, ঠিক আছে, রক্তের চ্যাপ্টারটা পড়ছিলাম, তখন আমাদের খুব ভালো করেই মনে আছে অস্থি মজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসটা, এই আলাদা পার্টটা কিন্তু আমরা এই যে যখন আমি চিত্র নিয়ে তোমাদের পড়াইছিলাম, এটা আলাদা করে এখানে সব মনে আছে না? মনে আছে তোমাদের? হয়তো বা এখন মনে থাকতে পারে, আমাদের হাড়ের ভেতর যখন আমরা মুরগির মাংস খাই, তখন আমরা মুরগির হাড্ডিটা দেখি না? মুরগির হাড্ডি যখন তোমরা কাটবা বা এরকম করে যখন ভেঙে ফেলবা, তখন দেখবা ভিতরে লাল লাল একটা মজ্জা টাইপের জিনিস দেখা যায়। ওই মজ্জাটাই হচ্ছে আমাদের আমাদের যে মানব দেহের ক্ষেত্রে ওইটা অস্থি মজ্জা, ঠিক আছে? ওখানে কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার আছে, ঠিক আছে? খুবই মারাত্মক। এই যে ব্লাড ক্যান্সার যে পড়ি না, ওই ব্লাড ক্যান্সারে কিন্তু বেসিক্যালি অস্থি মজ্জাগুলো ডিফেক্টিভ হয়ে যায়, মানে অনেক বেশি পরিমাণে তারা কি ইম্যাচিউর সেল তৈরি করে। ইম্যাচিউর সেল বলতে যে সেলগুলো বেসিক্যালি পারফেক্ট একটা লোহিত রক্তকণিকাতে কনভার্ট হইতে পারবে না, কিন্তু অনেক বেশি হচ্ছে। তুমি একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখো, সাপোজ ধরো কোন একটা জিনিসের একটা প্রত্যেকটা একটা জিনিসের টাইম আছে না, যদি টাইম থেকে তাড়াতাড়ি তাড়াহুড়া করে যদি অনেক বেশি ব্রিড করে অনেক বেশি সংখ্যায় তৈরি হয়, তাহলে আলটিমেটলি যা তৈরি হবে সবগুলো ইম্যাচিউর, তাই না? ওই যে ইম্যাচিউর এতগুলো সেল, এগুলো বেসিক্যালি আলটিমেটলি টিউমার হয়, টিউমার থেকে ক্যান্সারে কনভার্ট হয়, ঠিক আছে? সো এরকম যে আমাদের এখানে ধরো বড় বড় যে হাড়গুলো আছে, নিরেট অস্থি, এই যে যেমন ফিমার, এই যে হিউমেরাস, এগুলোর ভিতরে যে অস্থি মজ্জা আছে, সেখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে? লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, আমরা সবাই জানি। আমাদের হয়তো বা নামটা অনেকের মনে আছে, আমি জানি অনেকেই কিন্তু নামটা ভুলে গেছে, তাই না? মনে আছে না? এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিস, তাই না? মনে আছে আশা করি। আচ্ছা, এই যে লোহিত রক্ত উৎপাদনের যে নাম, সেটা হচ্ছে এরিথ্রোপয়েসিস, বিকজ আমরা জানি লোহিত রক্তকণিকার নাম কি? এরিথ্রোসাইট। আর এটা তৈরিটাকে আমরা কি বলবো? এরিথ্রোপয়েসিস বলবো। আচ্ছা, একটা মজার জিনিস বলে রাখি তোমাদের, এই যে এরিথ্রোপয়েসিসের জন্য একটা আমাদের এই যে একটা নির্দিষ্ট একটা হরমোন আছে, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের এরিথ্রোপয়েসিসটাকে উদ্দীপিত করে, ঠিক আছে? আমরা তো জানি হরমোনের কাজ কি, কোন একটা জিনিসকে হেল্প করে, স্টিমুলেট করে। তাহলে এই যে এরিথ্রোপয়েসিসের জন্য একটা নির্দিষ্ট হরমোন আছে, হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিক হরমোন। কি নাম ভাইয়া? এরিথ্রোপয়েটিক হরমোন। মজার বিষয় হচ্ছে এই এরিথ্রোপয়েটিক হরমোনটা কিন্তু আমাদের তোমার এই যে হাড়ের ভিতরে থাকে না, এটা কিন্তু তৈরি হয় কই জানো? এটা হচ্ছে বৃক্কতে তৈরি হবে। কোথায়? বৃক্ক কিংবা কিডনিতে। আমরা এর আগের চ্যাপ্টার তো এটা পড়ে আসছি, তাই না? আচ্ছা, আমি জাস্ট তোমাদের একবার করে জিনিসটা রিভাইজ দিচ্ছি, ঠিক আছে? তারপর লাস্টের যে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খনিজ লবণ সঞ্চয়। আমরা জানি হাড়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আয়নটা, যে খনিজ লবণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম। সবাই জানি, সবাই পড়ছি না? ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে হাড় মজবুত হয়, আমরা সবাই জানি। কেমন হয় এটা আমি হালকা পাতলা বুঝাই দিব, সমস্যা নাই। বাট আমরা জানি জাস্ট ক্যালসিয়াম না, আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম, ফসফরাস, এই তিনটা মাথায় রাখবা। এগুলো আমাদের অস্থিতে মেইনলি স্টোর হয়। এই যে অস্থিতে সঞ্চয় হয়, দ্যাটস ওয়াই আমাদের অস্থিটা কিন্তু এতটা শক্ত, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা।
এই যে খনিজ লবণের কারণে আমাদের বেসিক্যালি অস্থিটা কি হয়, শক্ত এবং মজবুত হয়। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা এখন আমরা অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, এই তিনটা পার্ট নিয়ে পড়বো এবং এই তিনটা পার্ট তোমাদের সৃজনশীলের খ, গ, ঘ তিনটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো। তাহলে আমরা আসি ফার্স্টে অস্থি নিয়ে। অস্থি নিয়ে সেকেন্ড যে লাইনটা, সেটা আমাদের এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি অস্থি হচ্ছে, আমি অলরেডি একবার বলে ফেলছি, অস্থি হচ্ছে আমাদের এক বিশেষ প্রকার কানেকটিভ টিস্যু, বিশেষ প্রকার কানেকটিভ টিস্যু। তারপর অস্থির যে মাতৃকা কিংবা ম্যাট্রিক্স, সেটা এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। আমরা তো জানি মাতৃকা মানে কি, মাতৃকা মানে মায়ের মতো কিছু একটা। ঠিক আছে, মাতৃকা বা এটা ইংলিশ নামটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের সাপোজ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স মানে কি, সাইটোপ্লাজমের ভেতরে যে অর্ধতরল জেলির মতো যে বস্তু আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স, তাই না ভাইয়া? আচ্ছা তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখো, জেলির মতো পদার্থ। তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখো, এই মাতৃকার ভিতরেই কিন্তু সাইটোপ্লাজমের যত অঙ্গাণু, আমি পড়াইছি কিন্তু, তাই না? যত অঙ্গাণু, যেমন আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড সবকিছু কিন্তু ওখানেই সাজানো থাকে। ঠিক আছে, তাহলে এই যে মাতৃকাটা, অস্থির মাতৃকা বা অস্থির ভিতরে যে পার্টটা, মানে অস্থি যেটা নিয়ে গঠিত হচ্ছে আর কি, ওই মাতৃকাটা যত বেশি শক্ত হবে তত অস্থি শক্ত হবে, তাই না? এটা খুবই কমন সেন্স একটা বিষয়। ঠিক আছে, নর্মাল একটা বিষয়। তাহলে অস্থির মাতৃকা কিংবা আন্তঃকোষীয় যে পদার্থ, সেটা এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো ছড়ানো থাকে। ঠিক আছে, অস্থি কোষগুলো সম্ভবত আমাদের, তোমাদের বই এখানে দেয়া নাই, বাট ভাই আমার মনে হয় অস্থি কোষগুলো তোমাদের পড়া উচিত। আমি তোমাকে বলছি যে যে পার্টগুলো আমাদের এক্সট্রা লাগে ওগুলো আমরা কিন্তু এক্সট্রা পড়াশোনা করব, সমস্যা নাই। তাহলে কি বললাম, অস্থির মাতৃকা কিংবা ম্যাট্রিক্স কিংবা আন্তঃকোষীয় যে টাইপ, আন্তঃকোষীয়, আন্তঃকোষীয় মানে আমরা জানি যেখানে আমাদের কোষগুলা ছড়ানো ছিটানো থাকে। ঠিক আছে, তাহলে অস্থি কোষ তিন রকম। তাহলে আমাদের অস্থি কোষ কয় রকম? তিন রকম। এটা মাথায় রাখবা, ওই যে বললাম না ম্যাট্রিক্সের মধ্যে ছড়ানো থাকে, এই তিন রকম। একটা হচ্ছে অস্টিও, আমি এটা ইংলিশে লিখি সমস্যা নেই, অস্টিও ব্লাস্ট। তারপর হচ্ছে অস্টিও ক্লাস্ট। তারপর হচ্ছে অস্টিও সাইট। তাহলে কি কি আছে? অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, সাইট। ঠিক আছে, যেটা ছড়ানো ছিটানো থাকে, তিন ধরনের কোষ, এগুলাই মেইনলি থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে কোনটা কি এটা নিয়ে একটু পড়াশোনা করা লাগবে। অস্টিওব্লাস্ট যেটা, সেটা কি? এইটা হচ্ছে আমাদের অস্থি কোষ, যেটা হচ্ছে আমাদের ইম্যাচিওর, মানে অপরিণত যে অস্থি কোষগুলা, সেগুলোকে আমরা অস্টিওব্লাস্ট বলবো। ঠিক আছে, এই অস্টিওব্লাস্টগুলা রূপান্তরিত হয়ে অর্থাৎ পরিণত হয়ে যে কোষটাকে পরিণত হবে সেটা হচ্ছে অস্টিওসাইট। আর এই যে মাঝখানে যে অস্টিওক্লাস্ট আছে সেটা সম্পূর্ণ এই দুইটার বিপরীত। অর্থাৎ অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট এই দুইটা মিলে আমাদের হাড়ের পূর্ণতা দেয়, হাড়কে মজবুত করে, হাড় তৈরি করে। ঠিক আছে, এবং অস্টিওক্লাস্ট হচ্ছে, আমি একদমই যদি এক কথায় বলি, সেটা হচ্ছে হাড়টাকে ভেঙে ফেলে। ক্লাস্ট মানে কোনো কিছু ভেঙে ফেলা। তাহলে অস্টিওক্লাস্ট যে সেলগুলো আছে ওগুলো বেসিক্যালি হাড়ের ক্ষয়ের সাথে যুক্ত। এবং এছাড়াও আমাদের অস্টিওক্লাস্ট থেকে আমাদের বেসিক্যালি আমাদের যে ম্যাক্রোফেজ, আমরা সবাই শুনছি তাই না? যেমন আমাদের ফুসফুসের মধ্যে এক প্রকার ম্যাক্রোফেজ আছে, যে ম্যাক্রোফেজটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে মেরে ফেলে। ঠিক আছে, সো এক এক জায়গার ম্যাক্রোফেজের এক এক রকম নাম আছে। যেমন আমি যদি ফর এন এক্সাম্পল, আমি যদি, যেহেতু ফুসফুস পড়াইছি, আমাদের ফুসফুসের যে অ্যালভিউলাস আছে ওখানে যে ম্যাক্রোফেজ আছে তার নাম কি? অ্যালভিউলার ম্যাক্রোফেজ, তাই না ভাইয়া? সো এরকম যে ম্যাক্রোফেজ, ঠিক অস্থির মধ্যে ম্যাক্রোফেজের মতো কাজ করে অস্টিওক্লাস্ট, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আমি আরেকটা যদি বলি, এই যে সংক্ষেপে যদি বলি, এই দুইটা কিন্তু গড়ে, মানে অস্থিটারে একটু গড়ে তুলে, অস্থিকে মজবুত করে, অস্থি তৈরি করে, এবং অস্টিওক্লাস্টটা হচ্ছে এটাকে ভেঙে ফেলে। তাহলে ভাই আমি বলতে পারি না আমাদের যে রোগগুলো আছে, হাড় ক্ষয়ে যাওয়া, ওগুলো বেসিক্যালি অস্টিওক্লাস্টের জন্য দায়ী। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, এখন এখানে একটা খুব সুন্দর কথা লেগেছে, দেখো অস্থির পুরাতন অংশ ক্ষয় হতে থাকে এবং অস্থির মধ্যে নতুন অংশ গঠন হইতে থাকে। এই ভারসাম্য নষ্ট হলে অস্থি বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, যেটা বেসিক্যালি বয়স বাড়লে আস্তে আস্তে দেখা যায় কিনা। বয়স বাড়লে অবশ্য এমনিতেই ভারসাম্যটা
ক্ষয়ে যায়, অর্থাৎ ভারসাম্য নষ্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই আমাদের বিভিন্ন রকম রোগ দেখা যায়। আচ্ছা, এই জিনিসটা কি? এটা খুবই সিম্পল একটা বিষয়। এই যে আমরা ধরো দেখতেছি আমাদের হাড়টা কিন্তু একটা ফিক্সড একটা জিনিস, তাই না? বাট বেসিক্যালি হাড়টা কিন্তু ফিক্সড একটা জিনিস না। আমরা যেরকম লোহিত রক্তকণিকা পড়ছি, দেখো লোহিত রক্তকণিকা কিন্তু একটা যোজক কলা, হাড়টা কিন্তু একটা যোজক কলা। দেখতে কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই না? বাট দুইটা কিন্তু যোজক কলা। এই যে রক্তটা হচ্ছে তরল যোজক কলা, আর হাড়টা হচ্ছে কি একটা রূপান্তরিত একটা একদম ঘন অর্থাৎ কঠিন একটা কি যোজক কলা, তাই না? আচ্ছা, সবচেয়ে হার্ডেস্ট একদম সবচেয়ে কি বলবো, সবচেয়ে রিজিড আর কি। আচ্ছা, তাহলে কিন্তু দুইটাই কিন্তু সেম জিনিস। যেমন আমরা পড়ছি রক্তের মধ্যে যেসব কণিকা, যেমন লোহিত রক্ত কণিকা, ওটা কিন্তু 120 দিন পর পর কি হয়, রিজেনারেট হচ্ছে। অর্থাৎ যেগুলো ক্ষয়ে যাবে, আগের যে পুরাতন হয়ে যাচ্ছে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ব্রেকডাউন হচ্ছে, এবং সেম প্রসেসে নতুন নতুন রক্তকণিকা তৈরি হচ্ছে। এটা কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে? আচ্ছা, এক্সাক্ট হাড়ের মধ্যে কিন্তু সেম, যেগুলো পুরাতন সেগুলো ক্ষয় হয়ে যায় বাই কি অস্টিওক্লাস্টের মাধ্যমে, এবং অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট নতুন নতুন অংশ তৈরি করতে থাকে। আমি তোমাকে এটাই বোঝাচ্ছি। তাহলে এটা কিন্তু একটা ভারসাম্য প্রসিডিউর, তাই না? যখনই এই ভারসাম্য নষ্ট হবে, যখনই উৎপাদন থেকে ক্ষয়ের হার বেড়ে যাবে, তখনই বিভিন্ন রোগ তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অস্থি কি দিয়ে গঠিত, খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা, এমসিকিউ এর মাথায় রাখবা, ঠিক আছে? ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই চারটা, সবচেয়ে বেশি ক্যালসিয়াম, ঠিক আছে? তাহলে অস্থি কি দিয়ে গঠিত? অস্থি হচ্ছে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির বিভিন্ন যৌগ দিয়ে আমাদের অস্থিটা গঠিত হয়, ঠিক আছে? অস্থি এই মানে অস্থি গঠিত হয় বলতে অস্থি ম্যাচিউর হয়, মানে অস্থির যে মজবুত যে ধর্মটা ওইটা হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমার এখানে দেয়, আচ্ছা দেয়া আছে, আসি। এছাড়া অস্থিতে প্রায় 40 থেকে 50 ভাগ পানি থাকে, ঠিক আছে? এটা কিন্তু অত বেশি না, আমাদের মনে হয় অনেক বেশি, বাট এতটাও বেশি না। কারণ আমরা সবাই জানি, আমরা যত কিছু এতদিন ধরে পড়ে আসছি, সব কিছুতে অ্যাটলিস্ট 80% নয়তো 90% এর মধ্যে পানি থাকে, তাই না? বাট অস্থিতে আমাদের কয় পার্সেন্ট পানি? 40 থেকে 50 ভাগ পানি থাকে। আচ্ছা, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জীবিত অস্থিকোষে 40 ভাগ কি থাকে? জৈব, এবং 60 ভাগ অজৈব পদার্থ নিয়ে গঠিত। খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমরা এ পর্যন্ত যাই কিছু পড়ছি সব কিছুতে কিন্তু জৈব পদার্থের পরিমাণ বেশি। ভাইয়া মাথায় রাখবা, এতদিন যা পড়ছি সবগুলোর মধ্যে জৈব পদার্থের পরিমাণ বেশি, বাট অস্থির ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। অস্থির ক্ষেত্রে অজৈবর পরিমাণটা বেশি। আমরা তো জানি অজৈব কোনগুলো, এই যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এগুলোতে বিভিন্ন ধরনের অজৈব পদার্থ, তাই না? আচ্ছা, আর জৈব পদার্থ মানে কি? যেগুলো কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? আর আমাদের যেহেতু শরীর একটা জৈব উপাদান, তাহলে ভাই সবকিছুতে জৈব উপাদানের পরিমাণ বেশি হওয়ার কথা, তাই না? বাট অস্থির ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। অস্থির ক্ষেত্রে তাহলে কি মাথায় রাখবা? 40% হচ্ছে কি আমাদের অর্গানিক কিংবা জৈব, আর 60% হচ্ছে আমাদের ইনঅর্গানিক কিংবা অজৈব। ওকে ভাই? আচ্ছা, তাহলে এগুলো কেন পড়াচ্ছে, এগুলো অবশ্যই তোমার পরীক্ষায় আসবে। আচ্ছা, অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। এসব খাবারের অভাবে অবশ্যই আমরা জানি অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে। সূর্যের আলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়া তারপর আমি বুঝাচ্ছি। সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের এমন রাসায়নিক পরিবর্তন ঘটায় যা যকৃৎ এবং বৃক্কে আরও কিছু ধারাবাহিক পরিবর্তনের পরে ভিটামিন ডি সংশ্লেষণ করে। আচ্ছা, তাই পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত। যারা সবসময় ঘরে বসে থাকেন কিংবা সারা শরীর আবৃতকারী পোশাক পরেন, তাদের ভিটামিন ডি এর অভাব হওয়ার সম্ভাবনা বেশি। খুবই মজার একটা জিনিস, তাই না? আমি বুঝাই। আচ্ছা, আমাদের কোলেস্টেরলটা আমরা জানি খাবারের যে উদ্বৃত্ত অংশ, সেটা মেইনলি আমাদের চামড়ার নিচে চর্বি কিংবা কোলেস্টেরল হিসেবে জমা থাকে, তাই না? যার কারণে আমরা মোটা হয়ে যাচ্ছি, কিংবা আমরা আমাদের শরীরের মধ্যে একটা চর্বির লেয়ার তৈরি হচ্ছে, তাই না? আচ্ছা, এই যে কোলেস্টেরলটা যখনই সে সূর্যের উপস্থিতিতে থাকবে, যখনই সে সূর্যের উপস্থিতিতে আসবে, তখন তার মধ্যে পরিবর্তন হবে, ঠিক আছে? এখন পরিবর্তন হয়ে কিছু যৌগের নাম আছে, এটা জানার দরকার নাই তোমার। মানে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, এরকম বিশাল কিছু নাম আছে, এগুলো জানার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়টা কি, কোলেস্টেরলটা যখনই সে সূর্যের আলো পাবে, তার মধ্যে রাসায়নিক পরিবর্তন করবে, তারপর সেটা রক্তের মাধ্যমে বাহিত হয়ে যকৃতে যাবে, যকৃতে গিয়ে সে আরেকটা পরিবর্তন সাধিত হবে, এরপর যকৃত থেকে সে ফাইনালি কিডনিতে যাবে, কিডনিতে গিয়ে তার একটা ফাইনাল ফর্ম হবে, সেটা হচ্ছে 125, আমি লিখে দিই, সমস্যা নেই, ঠিক আছে? ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, ঠিক আছে? এইটারে আমরা কি বলতেছি? বেসিক্যালি ভিটামিন ডি বলতেছি, ঠিক আছে? এবং এটাই আমাদের শরীরের মধ্যে আমাদের দেখো ভিটামিন ডি সংশ্লেষণ করে। তাহলে বেসিক্যালি জিনিসটা কোথায় হচ্ছে? কিডনিতে হচ্ছে। কিন্তু কিডনিতে হওয়ার জন্য কাকে দরকার? সূর্যের আলো দরকার। দ্যাটস ওয়াই বলা হচ্ছে আমি যদি ভিটামিন ডি আমার শরীরের মধ্যে সংশ্লেষণ করতে চাই,
তাহলে অবশ্যই আমাকে কি দেখো না, বাচ্চাদেরকে বলে সকালে একটা নির্দিষ্ট টাইম রোদের মধ্যে থাকার জন্য বলা হয় না, এটা সকালের টাইমটাই, কারণ বিকালের রোদটা কিন্তু ক্ষতিকর। এছাড়া তুমি সবসময় যারা পোশাক পরে থাকে মানে ফুল হাতা যারা পরে রাখে, তাদেরও কিন্তু এই যে সূর্যের আলো পাওয়াটার পসিবিলিটি কম, বা যারা বাসায় বেশি থাকে, ঠিক আছে। তা এই জন্য বলা হচ্ছে আমাদের এই যে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল, এটাই বেসিক্যালি আমাদের ভিটামিন ডি সংশ্লেষণ করে। তাহলে কোলেস্টেরল কাকে বলে, এরকম একটা সংজ্ঞা আছে কিন্তু। কোলেস্টেরলের ডেফিনেশন কি, ঠিক আছে? কোলেস্টেরলের ডেফিনেশন হচ্ছে, কোলেস্টেরলে কিন্তু আমাদের ভিটামিন ডি এর পূর্বসূচক, এরকম একটা লেখা আছে, ঠিক আছে? এটা হয়তো বা ইন্টারভিউতে তোমরা জানবা, পূর্বসূচক। অর্থাৎ আমরা জানি কোলেস্টেরলটা বেসিক্যালি আমাদের কিসে কনভার্ট হচ্ছে, ভিটামিন ডি তে কনভার্ট হচ্ছে। এক্সাক্ট সেম হয়তো অপোজিটটা হচ্ছে, ঠিক আছে? ভিটামিন ডি কোলেস্টেরলে কনভার্ট হচ্ছে। আসি, তাহলে ভাই একটু আমরা পারবো না, এটা আমরা বুঝছি না অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, কেন আমাদের সূর্যের আলো দরকার, কেন আমাদের সূর্যের আলোর কারণে আমাদের হাড়ের মধ্যে ক্ষতিগ্রস্তটা হচ্ছে, বুঝতে পারছি না? আচ্ছা, ঠিক আছে। তাহলে অস্থি আমরা মোটামুটি পারবো। অস্থি যা যা বলছে ওগুলো তুমি চাইলে পয়েন্ট করে করে লিখতে পারো, কিংবা ডিরেক্ট বিবৃতি লিখতে পারো, তোমার ব্যাপার। বাট আমি সাজেস্ট করবো পুরোপুরি জিনিসটা মুখস্থ রাখার জন্য, ঠিক আছে? কারণ এখানে নিজের থেকে কিছু লিখতে পারবা না। আসি, তরুণাস্থি বা কার্টিলেজ। আমরা অস্থি কোথায় থাকে আর তরুণাস্থি কোথায় থাকে এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি অস্থি কোথায় থাকে, আমরা সবাই জানি, তাই না? এই যে হাড়গুলা, হাড়, এগুলো সবগুলা অস্থি। তাহলে অস্থি কোথায় থাকে এটা এতটা গুরুত্বপূর্ণ না, বাট তরুণাস্থি কোথায় থাকে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তরুণাস্থি কোথায় থাকে? তরুণাস্থি সবচেয়ে বেশি থাকে হাড়ের অস্থি সন্ধিতে, কিংবা আরো শরীরের বিভিন্ন অংশে, ঠিক আছে? যেমন আমি যদি তোমাদের বলি, এই যে আমাদের নাকের মধ্যে, আমি অলরেডি কিন্তু বলে ফেলছি, নাকের মধ্যে যে নেজাল সেপ্টাম আছে না, অর্থাৎ নাকের দুইটা ছিদ্রকে আলাদা করে রাখছে, এই যেটাকে আমরা নাড়াতে পারতেছি, দেখো না, যদি বাই চান্স ঘুষে লাগে ওইটার সাথে সাথে রক্ত বের হয়, তো মানে একটা নরম অংশ আর কি। কিংবা কানের এই যে পার্টটা, যেটাকে আমরা বেসিক্যালি নাড়াতে পারতেছি নিজে নিজে, ঠিক আছে? অর্থাৎ স্থিতিস্থাপক একটা জিনিস, স্থিতিস্থাপক, তাকে আমরা কি বলতেছি, তরুণাস্থি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে কেন তরুণাস্থি নরম কিংবা অস্থি শক্ত হচ্ছে কেন? ওই যে বলছিলাম মনে আছে, ম্যাট্রিক্স বা আন্তঃকোষীয় যে তরল পদার্থ, তাই না, এটার পরিমাণ যার বেশি, বা এই যে তরুণাস্থির মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস বা অজৈব যেসব পদার্থ, যার কারণে বেসিক্যালি আমাদের হাড়টা মজবুত হচ্ছে, সেগুলোর পরিমাণ যদি কম থাকে, তাহলে স্বাভাবিক জিনিসটা কি হবে, স্বাভাবিক জিনিসটা নরম হবে, তাই না? যত বেশি তত বেশি মজবুত। তো যেহেতু তরুণাস্থিতে কম, তাই তরুণাস্থিতে কি হবে, একটু নরম হবে এবং স্থিতিস্থাপক হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অস্থির ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে তোমাদের ভুলে গেছিলাম হয়তো, অস্থির ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের, সাপোজ আমি ধরো একটা অস্থি আঁকছি, ঠিক আছে? সাপোজ ধরো আমি একটা অস্থি আঁকলাম, ঠিক আছে? এই যে ভাইয়া অস্থির বাইরে, এই দেখো অস্থি এখান থেকে আরেকটা অস্থি এখানে অ্যাড হবে না, এখান থেকে ধরো আরেকটা অস্থি, এই দুইটা অস্থির মাথায়, এই অস্থির মাথায়, ঠিক আছে, এই অস্থির মাথায় কি থাকবে, কার্টিলেজ বা তরুণাস্থি থাকবে। তাহলে আমি বলতে পারি অস্থি সন্ধিতে কে থাকে, কার্টিলেজ বা তরুণাস্থি থাকে। আরেকটা জিনিস তোমাকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অস্থির বাইরে একটা আবরণ থাকে, ঠিক আছে? প্রত্যেকটা অস্থির বাইরে একটা আবরণ থাকে, বুঝতে পারছি, যেটা অস্থিটাকে ঘিরে রাখে, সবকিছু বাইরে তো আবরণ আছে। আবরণ মানে কি, পেরি, তাই না? আমরা যেখানে পড়ছি আবরণ, সেখানে কিন্তু পেরি ছিল। ভেবে দেখো, আমরা হৃৎপিণ্ড পড়ছি, সবখানে কিন্তু পড়ছে পেরি ছিল। আচ্ছা, তাহলে অস্থির ক্ষেত্রে বাইরে যে আবরণ, সেটার নাম কি হবে, আমরা অস্থি মানে তো জানি অস্টিয়াম বা অস্ট্রিও বলা হয়, তাই না? অস্টিওলজি, ঠিক আছে? যেটা আমরা হাড়বিদ্যা যেটাকে বলতেছি, সেটার ইংলিশ নামটা হচ্ছে অস্টিওলজি, ঠিক আছে? সো এই যে আবরণ যেটা, সেটাকে আমরা কি বলবো, পেরি অস্টিয়াম, ঠিক আছে? এটা তোমাদের ওখানে এখানে লেখা বলেছে পেরি অস্টিয়াম, হ্যাঁ এটা ইয়া হবে, ট হবে, এই যে, ঠিক আছে? এক্সাক্ট সেম ওয়েতে আমরা যদি তরুণাস্থির বিষয়ে আসি, তাহলে তরুণাস্থির যে বাইরের আবরণ, সেটাকে আমরা কি বলবো, পেরিকন্ড্রিয়াম। কি বলবো ভাইয়া, পেরিকন্ড্রিয়াম। কারণ কন্ড্রিয়াম বা কন্ড্রোসাইট বা কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে? আর অস্টিও মানে অস্থি, এটা মাথায় রাখবা। তাহলে কার্ডিলেজে বাইরে যে আবরণ, সেটাকে আমরা কি বলবো, পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, এর কোষগুলা এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে, আর কিছু বলার নাই। বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃকাতে বিস্তৃত থাকে। তাহলে তরুণাস্থির মাতৃকাটা স্থিতিস্থাপক, দ্যাটস ওয়াই তরুণাস্থি স্থিতিস্থাপক, ঠিক আছে? খুবই সিম্পল বিষয়। বিকজ মাতৃকাটাই বললাম কিসের মতো আচরণ করে, মায়ের মতো আচরণ করে। ওটাই হচ্ছে বাকি সবগুলাকে আগলে রাখে, ঠিক আছে? বাকি সব যা পার্ট আছে, যেমন অস্থি কোষের ক্ষেত্রে 3 রকম কোষ আমি অলরেডি বলে ফেলছি। তরুণাস্থির ক্ষেত্রে কিন্তু কন্ড্রোসাইট আছে, ঠিক আছে? কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। তো এই যে কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট, এগুলোকে ধারণ করবে, এই যে মাতৃকাটা ধারণ করবে, ঠিক আছে? আচ্ছা, তরুণাস্থি কোষগুলো থেকে কন্ড্রিন, এটা কিন্তু জানা লাগবে, এক প্রকার
শক্ত ঈষদোচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। মাতৃকাটা কি দিয়ে গঠিত? কন্ড্রিন দিয়ে, এবং এটা কিন্তু হালকা নীল। তোমরা ভাইয়া ওই যে দেখো না, মুরগির মাংস যখন খাও তখন কিছু হাড় আছে যেগুলো আমরা চিবিয়ে ইজিলি খেয়ে ফেলতে পারি, সাদা, তাই না? ওগুলো হচ্ছে বেসিক্যালি তরুণাস্থি, ঠিক আছে? সো অস্থির কালারটা কিন্তু হালকা হলুদ, তাই না? অস্থির কালারটা কিন্তু হালকা হলুদ বা ঈষৎ টাইপের, বাট তরুণাস্থি কিন্তু একদম কি আমাদের নীল, ঠিক আছে? হালকা নীল এবং স্বচ্ছ। ওই অনেকটা আমরা কাপড়ের মধ্যে নীল দেওয়ার পর একটা কালার হয় না, ওই টাইপের আর কি, ঠিক আছে? এটাই এখানে বলা হচ্ছে। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং নিউক্লিয়াস গোলাকার থাকে। কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়, এই গহ্বরকে আমরা কি বলি? ক্যাপসুল বলি। অর্থাৎ আমাদের তরুণাস্থির মাঝখানে মাঝখানে কিছু কি থাকে? গহ্বর থাকে, ঠিক আছে? গহ্বরগুলোকে ক্যাপসুল বলে, কিংবা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নাম আছে, সেটা হচ্ছে ল্যাকিউনি, ঠিক আছে? ল্যাকিউনি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ল্যাকিউনি বলা হবে, আমি কি এটা ল্যাকিউনি, ল্যাকিউনি, ঠিক আছে? তাহলে আচ্ছা এখানে আছে, তাহলে ল্যাকিউনি বলে, ঠিক আছে? গহ্বরটাকে কি বলে? ল্যাকিউনি বলে। যেহেতু ভাই এটা একটা গহ্বর, গহ্বরের ভিতরে তো কিছু থাকবে, তাই না? কি থাকবে? গহ্বরের ভিতরে কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট গুলো থাকে। ভাই আমি কিন্তু ব্লাস্ট আর সাইট সম্পর্কে বলে ফেলছি। ব্লাস্টের মাথা রাখবা বাংলা নাম হচ্ছে অপরিণত, মানে যেখানেই অপরিণত কোষ সেখানেই ব্লাস্ট, আর যেখানেই পরিণত সেখানে কি? সাইট। এগুলো মাথায় রাখবা, ওকে ভাইয়া? আচ্ছা, সবগুলা তরুণাস্থি একটি তন্তুময় কলা, যোজক কলা নির্মিত আবরণী দিয়ে পরিবেষ্টিত থাকে, যাকে আমরা কি বলি? পেরিকন্ড্রিয়াম বলি। অলরেডি বলে ফেলছি আমি, ঠিক আছে? আচ্ছা, এই আবরণটি দেখতে চকচকে সাদা, তাই আমরা সাধারণত তরুণাস্থিকে সাদা, নীলাভ এবং চকচকে দেখতে পাই। অলরেডি বলে ফেলছি, ওই যে কাপড় নীল নীলে যেটা দেখা যায় আমরা এইভাবে দেখতে পাই। কেন? বিকজ আবরণের জন্য। আবরণ যেরকম হবে ওরকমই তো আমরা দেখবো, ঠিক আছে? আমাদের দেহে কয়েক রকমের তরুণাস্থি থাকে, যেমন কানের পিনার তরুণাস্থি। আমাদের কিন্তু বডির মধ্যে অনেক রকম তরুণাস্থি আছে, যেমন কানের পিনার যে তরুণাস্থি, ঠিক আছে? নাকের যে তরুণাস্থি, ঠিক আছে? বা এপিগ্লোটিস, এখানে এপিগ্লোটিস আছে না, হা করলে দেখা যায় যে ওখানে তরুণাস্থি আছে। এই তিনটা তরুণাস্থি, কিংবা আমাদের এগুলো হচ্ছে সেম ধরনের, ঠিক আছে? স্বচ্ছ, ঠিক আছে? বা হায়ালিন, হায়ালিন বলে, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। তো এরকম ছাড়াও আরো বিভিন্ন রকম, এগুলো হচ্ছে আমাদের স্থিতিস্থাপক তরুণাস্থি। এরপর হায়ালিন তরুণাস্থি আছে, ঠিক আছে? হাঙ্গরের যে তরুণাস্থি পড়ছো না, মানে হাঙ্গরের দেহটা যে কাটা আছে না, হাঙ্গরের দেহের ভিতরেও, হাঙ্গরের দেহের ভিতরে যে কাটাটা, এটা বেসিক্যালি কিন্তু তরুণাস্থি, ঠিক আছে? অস্থি না। দেখছো হাঙ্গর কিন্তু তার এই যে লেজটা অনেক বেশি নাড়াতে পারে, মানে স্থিতিস্থাপক, দেখছো ওর শক্তিটা বেশি থাকে, ঠিক আছে? তোমরা যারা মনে করতেছো অস্থির কারণে শক্তি বেশি, ঠিক আছে, বাট তরুণাস্থির কারণে জিনিসটা পাওয়ারফুল, জিনিসটা বেড়ে যায়, ঠিক আছে? স্থিতিস্থাপকতা বেড়ে যায়। আচ্ছা, তাহলে হাঙ্গরের যে গায়ে যে তরুণাস্থিটা, সেটা কিন্তু আমাদের স্বচ্ছ বা হাইলিন টাইপের। তো এগুলো কিন্তু আমাদের জানা লাগবে, অতটাও মানে টাইপগুলো জানার দরকার নাই, বাট এটা জেনে রাখো বিভিন্ন রকম তরুণাস্থি আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাই আমরা মোটামুটি পারবো। অস্থি আর তরুণাস্থির মধ্যে পারবো, অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্য দিলে আশা করি পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আমাদের চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে আমাদের অস্থি সন্ধি বা জয়েন্ট। এক কথা বলতে গেলে জয়েন্ট। এই যে তোমার এইসব লেখাগুলো, এগুলো খুবই সিম্পল, আমরা সবাই জানি, আশা করি বুঝাইতে হবে না। আসি, প্রতিটি অস্থি সন্ধির অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে, ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্যুত হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, সন্ধিস্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। বা এই সন্ধিস্থল বলতে আমি যদি সাপোজ এখানে একটা সন্ধিস্থল আমরা দেখতেছি, বা এখানে আমরা কবজি সন্ধি দেখতেছি, তাই না? বা আমরা আরো আরো অনেক রকম সন্ধি আছে, লাইক আমাদের জানু সন্ধি আছে, তাই না? বিভিন্ন রকম সন্ধি আছে, বল এবং কঠোর সন্ধি আছে, প্রত্যেকটা এক একটা টাইপ আছে, আমরা এগুলো নিয়ে পড়বো, সমস্যা নাই, ঠিক আছে? আসি, তাহলে আমরা এখানে একটা লাইন দেখতেছি, প্রত্যেকটা অস্থিসন্ধি অস্থিগুলো একরকম স্থিতিস্থাপক রজ্জুর মতো বন্ধনী দিয়ে দৃঢ়ভাবে আটকানো থাকে, ঠিক আছে? ফলে অস্থিগুলো সহজে সন্ধিস্থল থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এটা আমি একটু পরে বলতেছি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে লিগামেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমি এখন বলতেছি, সমস্যা নাই। আসি, আমাদের শরীরের সব অস্থি কিন্তু একরকম নয়, এগুলো জাস্ট লিখে নিবা। যেমন হচ্ছে আমরা দেখতেছি কিছু আছে একদমই অনড়, আবার কিছু আছে ঈষৎ সচল, আবার কিছু আছে পূর্ণ সচল, তাই না? ধরো আমাদের বডির ভিতরে কিছু অস্থিসন্ধি আছে যেগুলো আমরা একদমই নাড়াতে পারবো না, তাই না? অনেকগুলো আছে যেগুলো আমরা কি একদমই নাড়াতে পারবো না, এটার উপর, এটা আমার উপর ডিপেন্ডেন্ট না। আবার কিছু আছে ঈষৎ, যেমন ধরো আমি ঈষতের যদি উদাহরণ দিই, তাহলে ধরো আমাদের কাঁধের যে সন্ধিটা দেখতেছি, এই যে কাঁধের যে সন্ধিটা, সেটা কিন্তু আমরা যেদিকে ইচ্ছে ওদিকে নাড়াতে পারতেছি না, ঠিক আছে? যেদিকে ইচ্ছে ওদিকে নাড়াতে পারতেছি না, জাস্ট আমাদের কিছু ফিক্স মুভ আছে, দেখছো? আমি এটাকে কি বলবো? ঈষৎ সচল বলবো।
কিংবা আমি যদি আমাদের কবজি সন্ধিতে দেখি তাহলে এটা কি একটা পূর্ণ সচল, বা এটাকে আমি যদি দেখি তাহলে এটা কি কোনোটা পূর্ণ সচল, তাই না? সব দিকে আমি মুভ করতে পারতেছি, ঠিক আছে? তো আমাদের 3 রকম টাইপ আছে, ঈষৎ সচল, পূর্ণ সচল কিংবা একদম অনড়। যেমন আন্তঃকশেরীয়। আন্তঃকশেরীয় মানে আমরা তো জানি যে আন্তঃকশেরুকীয় যেসব অস্থিসন্ধি আছে, একটা কশেরুকার নিচে আরেকটা কশেরুকা, এটাকে আমরা নাড়াতে পারবো? পারবো না, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে, আমি তোমাকে তো বলছি তাই না, সবগুলোর মধ্যে যেটা বেশি লাগবে সেটাই তোমাদের আপাতত পড়ানো হবে, যেটা তোমাদের বইয়ে আছে আর কি। সেটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি, বা আমি যেটাকে বলবো পূর্ণ সচল অস্থিসন্ধি একেবারে। এখানের মধ্যে পূর্ণ সচল, ঈষৎ সচল এগুলো আছে, বাট সাইনোভিয়াল হচ্ছে আমাদের বডির মধ্যে সবচেয়ে কমন, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা পড়াশোনা করব। সাইনোভিয়াল কেন নাম দিছে সেটাও আমরা পড়বো। আচ্ছা আসি তাহলে, একদমই সিম্পলি বললে আমাদের একটা অস্থি, ধরো দুইটা অস্থির মাথা যেখানে সে মিলিত হয়েছে তাকে আমরা অস্থিসন্ধি বলতেছি, এবং অস্থিসন্ধির ওই জায়গাটাতে একটা বিশেষ একটা কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তার নামের ভিত্তিতেই এটাকে আমরা কি বলতেছি, সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতেছি। আসি, দুটি অস্থিসন্ধির যে বহির্ভাগ এগুলো এসে মিলিত হয়ে একটি সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি গঠন করে। এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধি আমরা পড়তেছি, এটা কিন্তু আবার দুই রকম আছে, একটা হচ্ছে সরল সাইনোভিয়াল জয়েন্ট, আর একটা হচ্ছে কমপ্লেক্স সাইনোভিয়াল জয়েন্ট বা জটিল সাইনোভিয়াল জয়েন্ট। যখন দুইয়ের অধিক বোনস এসে লাগবে, ধরো তিনটে এসে লাগছে, ঠিক আছে, তিনটে এসে লাগছে, এদিক থেকে একটা এসে লাগে গেছে, ঠিক আছে, যেখানে তিনটে এসে লাগবে ওটাকে আমরা কি বলবো, জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা, তরুণাস্থি আবৃত অস্থিপ্রান্ত সাইনোভিয়াল রস এবং অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থিবন্ধনী বা লিগামেন্ট, অলরেডি বলছি এগুলো নিয়ে আমাদের বেসিক্যালি কি গঠিত, সাইনোভিয়ালটা অস্থিসন্ধি গঠিত। এটা এখান থেকে অত ভালো করে বুঝবা না, আমি চিত্র দেখে বুঝাই, এবং এই চিত্রটা ভাইয়া তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যেটা মানে তোমার বোর্ডের মধ্যে কোয়েশ্চেন আসলে এখান থেকে প্রায় 60% এখান থেকে দেয়, 60 না 70% গ কিংবা ঘ তে এটা দেয়, ঠিক আছে? সো এটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি ভাইয়া? দেখি, এই যে একটা অস্থি, আমরা তো জানি এই যে অস্থিটার নাম কি, একটা এটা অবভিয়াসলি একটা কি নিরেট অস্থি, তাই না? এটা হচ্ছে একটা কি নিরেট অস্থি। এই নিরেট অস্থির ভিতরে যে পার্ট, এই যে এগুলো দেখতেছি না এরকম এরকম, এটাকে বলে স্পঞ্জ, ঠিক আছে? স্পঞ্জ বলে, ঠিক আছে? তো নিরেট অস্থির ভিতরে স্পঞ্জ থাকে, ঠিক আছে? আসে তাহলে স্পঞ্জি অস্থির যে আবরণ আছে এটার নাম কি, পেরিওস্টিয়াম। এই যে এখানে একটা আবরণ দেখতেছি আমরা সাদা কালারে, এটার নাম কি, পেরিওস্টিয়াম। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা দৃঢ় অস্থি আর কি, দৃঢ় অস্থি কিংবা নিরেট অস্থি বলতে পারি। আচ্ছা, তাহলে নিচ থেকে আরেকটা অস্থি আসে, সেটার নাম কি আমাদের, সেটা হচ্ছে আরেকটা অস্থি, ঠিক আছে? এখন দুই অস্থির যে মাঝখানে এখানে সাদা যে অংশগুলো দেখতেছি সেগুলো হচ্ছে কি, আমি কি বলছি, তরুণাস্থি বা কার্টিলেজ, ঠিক আছে? দুই অস্থির মাঝখানে যেগুলো, যেখানে অস্থি সন্ধি হবে সেখানে অস্থির উপরিভাগে কিছু তরুণাস্থি থাকে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি এই যে টোটাল জয়েন্টটাকে সাইনোভিয়াল কেন বলতেছি, বিকজ আমাদের এই যে তোমার ভিতরে এই যে দুইটা অস্থি আছে না, দুইটা অস্থির জন্য কিন্তু বাইরে একটা আবরণী দিয়ে দুইজন আবৃত, ঠিক আছে? এই যে আবরণীর ভিতরে এই যে জিনিসটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সাইনোভিয়াল ঝিল্লি, ঠিক আছে? এই যে এটাকে আমরা কি বলি, সাইনোভিয়াল ঝিল্লি, ঠিক আছে? দেখো, সাইনোভিয়াল ঝিল্লি বাইরে আবার তন্তুময় ঝিল্লিও আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই ঝিল্লি দিয়ে আবৃত ভিতরের যে পার্টটা, সেখানে অবশ্যই একটা ফ্লুইড আছে, মানে এখানে ভিতরে একটা গহ্বর দেখতেছি না টোটাল, এই গহ্বরটার নাম হচ্ছে সাইনোভিয়াল গহ্বর। ওই গহ্বরের ভিতরে একটা মাতৃকা থাকবে না, ওই মাতৃকাটা হচ্ছে একটা ফ্লুইড থাকে, অর্থাৎ আমাদের অস্থি সন্ধি, খুব নর্মালি চিন্তা করো কেন ফ্লুইডটা দরকার আছে, খুবই নর্মাল। একটা অস্থি সন্ধি একটা অস্থি একটা অস্থি একটা অস্থির সাথে যেখানে কানেকশন হয়েছে সেখানে যদি ফ্লুইড বা রস টাইপের লুব্রিকেন্ট টাইপের কিছু না থাকে, তাহলে কি একটা ঘর্ষণ হবে না? ঘর্ষণ হইতে হইতে আলটিমেটলি আমরা মুভ তো ভালোভাবে করতেই পারবো না, এবং আমাদের শরীরে প্রচুর ব্যথা করবে, ঠিক আছে? এটা কিন্তু হয়ই। এই যে সাইনোভিয়াল ফ্লুইডটা যখনই কমে যায় তখনই আমাদের বডির মধ্যে এই যে ধরো আর্থ্রাইটিস যে রোগটা আমরা জানি, ওগুলো আস্তে আস্তে তৈরি হয়, মানে আমাদের হাঁটুর এই যে হাঁটুর কিংবা হাতের যে আমাদের সন্ধিগুলো আছে ওখানে প্রচুর ব্যথা করে, ঠিক আছে? কারণ আমরা ভালো করে মুভ করতে পারতেছি না, বিকজ লুব্রিকেন্ট যেটা সেটা চলে যাচ্ছে, তাই না? এই যে লুব্রিকেন্ট হচ্ছে আমাদের বেসিক্যালি সাইনোভিয়াল ফ্লুইড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তোমার ভিতরের দিকে থাকবে হচ্ছে আমাদের, দেখো এই যে দেখো, এই যে দেখো আমি একটু দেখি, এই যে ভিতরের দিকে যেটা কালো করে দেখতেছি সেটা হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি, তার বাইরে যেটা দেখতেছি সেটা হচ্ছে তন্তুময় ঝিল্লি। এই দুইটা মিলে আবার একটা নাম আছে, সেটা হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল, ঠিক আছে? ক্যাপসুল মানে আবরণে আমরা জানি, এই দুইটা মিলে আবার কি করবে, আর্টিকুলার ক্যাপসুল ফর্ম করবে। ক্যাপসুলের ভিতরে কি থাকে, অবশ্য গহ্বর থাকবে, সাইনোভিয়াল গহ্বর। ওই গহ্বরের ফ্লুইডটার নাম কি, সাইনোভিয়াল ফ্লুইড। আচ্ছা, ঠিক আছে? এবং আমরা দেখতেছি উপরে নিচে কি আছে, তরুণাস্থির
আবরণ আছে। তাহলে টোটাল এই যে অংশটা, এই যে যেখানে জয়েন্ট যেটা হয়েছে সেটার নাম আমরা কি বলবো? সাইনোভিয়াল সন্ধি বলবো। এবং তোমার পরীক্ষার জন্য এটা ভালো করে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করবা। আচ্ছা, তাহলে এই যে অস্থি সন্ধিটা, এটা বিভিন্ন রকম টাইপ আছে, আমি অলরেডি বলে ফেলছি, তাই না? কিছু আছে নিশ্চল বা একদম ফিক্স আর কি, আবার কিছু আছে ঈষৎ সচল, আবার কিছু আছে পূর্ণাঙ্গ সচল। তো এগুলা যে ক্লাসিফিকেশন, এটা কিন্তু আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, নিশ্চল অস্থি সন্ধি এটা একেবারে যেগুলো নাড়ানো যায় না, যেমন আমাদের করটিকার যে অস্থি সন্ধিগুলো আছে, এগুলোকে আমরা নাড়াতে পারবো? পারবো না, ঠিক আছে? আমি তোমাকে আগে যখন বলছিলাম তখন একটা জিনিস হয়তো একটু ভুল বলছি, সেটা হচ্ছে আমি বলতেছি, দেখো এখানে আছে ঈষৎ সচল অস্থি সন্ধি, যেগুলো হচ্ছে আমরা সামান্য নড়াচড়া করতে পারতেছি। যেমন এই যে মেরুদণ্ডের অস্থি সন্ধিটা, ঠিক আছে? এই যে মেরুদণ্ডের অস্থি সন্ধিটা আমরা এরকম এরকম করতে পারতেছি না, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো সব দিয়ে কিন্তু মুভ করতে পারতেছি না। তাহলে মেরুদণ্ডের যে অস্থি সন্ধিটা, এটা কি হবে? অবশ্যই একটা ঈষৎ সচল অস্থি সন্ধি হবে, ঠিক আছে? সামান্য নড়াচড়া করতে পারবো। আর আছে কিছু পূর্ণাঙ্গ সচল, এটা আমরা সবাই জানি, সব দিকে নড়াচড়া করতে পারবো। সেটা উদাহরণ কি? সাইনোভিয়াল, যেটা আমরা পড়বো আর কি, সেটাই হচ্ছে আমাদের কি কেবল পূর্ণ সচল হইতে পারে। এটার মধ্যে বিভিন্ন রকম সন্ধি আছে, যেমন হচ্ছে আমরা দেখো বল ও কঠোর সন্ধি আছে, কবজা সন্ধি আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান আর কি, আরো বিভিন্ন রকম আছে, বাট এই দুইটা সবচেয়ে বেশি থাকে আমাদের বডির মধ্যে। সাইনোভিয়াল যত অস্থি সন্ধি আছে তার মধ্যে বিভিন্ন টাইপ আছে, টাইপের মধ্যে এই দুইটা টাইপ সবচেয়ে কমন। কি কি? বল এবং কঠোর, একটা হচ্ছে কবজা সন্ধি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে বল এবং কঠোর সন্ধিটা একটু দেখি। আমরা জানি বল এবং কঠোর মানে জিনিসটা কি, এই যে এটা হচ্ছে একটা ধরো বল, আর বলের জন্য এটা হচ্ছে একটা সকেট, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে একটা, এই যে একটা অস্থি, আর নিচে এখানে আরেকটা অস্থি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে এভাবে করে মুভ করে, এই যে বলটা এখানে সকেটের মধ্যে মুভ করতে পারবে, এই জন্য জিনিসটার নাম আমরা কি বলবো? বল এবং কঠোর সন্ধি, ঠিক আছে? বল ও কঠোর সন্ধি আর কি। দেখো, একটা তো হচ্ছে মাথার মতো গোল অংশ থাকবে, এবং অন্যদিকে হচ্ছে এমনভাবে একটা শেপ থাকবে যাতে ওই বলটা ওখানের মধ্যে কি ফিক্স একদম ফ্রিলি মুভ করতে পারে, ঠিক আছে? এরকম অস্থি সন্ধি, এরকম এগুলোতে একটা সাইনোভিয়াল অস্থি সন্ধির টাইপ, তাই না? এরকম অস্থি সন্ধি আমাদের শরীরের মধ্যে কোথায় আছে, এটা মুখস্থ করা লাগবে। বল এবং কঠোর সন্ধি হচ্ছে আমাদের কাঁধ এবং উরু সন্ধি। এই যে কাঁধের যে সন্ধিটা আছে এবং যে উরুটা আছে, মানে এটা একদম বলতে গেলে আমাদের বডির মধ্যে মেইন, তাই না? একদম মেইন আর কি আমাদের বডির মধ্যে। এখানে এই যে দেখবে, এরকম যখন আমরা এরকম করবো তখন এখানে পিছনে একটা হাড় আছে, এরকম করলে আমরা দেখবো এখানে একটা পিছনে হাড় আছে, এটার নাম হচ্ছে স্কাপুলা। আর এখানে যেটা আছে সেটা ক্লাভিকল বলছি। তাহলে এই যে এখানে এটা এসে এখানে একটা আর্টিকুলার ক্যাপসুল টাইপের একটা তোমার একটি ফাঁকা গহ্বর তৈরি করে, ঠিক আছে? সকেট তৈরি করে, ঠিক আছে? এখানে হিউমেরাস আছে না, এখানে হিউমেরাস, ওই হিউমেরাসের মাথাটা এখানে এসে লাগে, এই যে এরকম করে, মানে সকেট টাইপের এক জায়গায় ঢুকে। আমি দেখো চিত্র আছে কিনা একটু দেখাই, এই যে আছে, ঠিক আছে? এই জায়গায় এই যে দেখো, এটা হচ্ছে আমাদের স্কাপুলা, এটা হচ্ছে স্কাপুলা, আর এটা হচ্ছে আমাদের হিউমেরাস, এটা হিউমেরাস হচ্ছে মাথার পার্টটা, ওই মাথাটা আমাদের স্কাপুলার এরকম, এই যে দেখো এটা হচ্ছে আমাদের স্কাপুলার সকেটটা, আর এটা হচ্ছে আমাদের হিউমেরাসের মাথাটা। তাহলে এটা একটা বল এবং সকেটের মতো হয়েছে না? যার কারণে আমি চাইলে এটাকে সব দিকে মুভ করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের উরু সন্ধি, অর্থাৎ এই জায়গায়, বুঝতে পারছি? এই জায়গায় যে সন্ধিটা আছে এটা হচ্ছে আমাদের কোন ধরনের সন্ধি? এটাও বল এবং কঠোর সন্ধি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে কবজা বা হিঞ্জ বলে। হিঞ্জ, হিঞ্জ মানে দরজার কবজা, আমরা সবাই দেখছি না এরকম করে আটকায় রাখে দরজার কবজা, এভাবে করে দরজাটা খুলে বন্ধ হয়, এটা হচ্ছে কবজা সন্ধি, ঠিক আছে? তাহলে কবজা, এই যে দেখো লেখা আছে, কবজা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কবজার মতো সন্ধিকে আমরা কবজা সন্ধি বলতেছি বা হিঞ্জ বলি আর কি। যেমন হাতের কুনুই, যত রকম কুনুই, জানু বা আঙ্গুলিতে, তিন ধরনের এর কি আছে, এই ধরনের সন্ধি দেখা যায়। খুবই সিম্পল, আমরা ধরো হাতের কুনুই এটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা কবজা সন্ধি। তাই এটাকে আমরা দেখো, এই যে দেখো দরজার মতো করে আমরা এভাবে করে নাড়াচাড়া করতে পারতেছি। আর কোনো ওয়ে আছে আমরা নাড়াচাড়া করতে পারতেছি? দরজাকে কি আমরা একটা লিমিট, এ ধরো এটা লিমিট না, এটার পর থেকে আমরা এরকম করে এদিকে চলে যেতে পারবো? পারবো না, দরজার ক্ষেত্রেও কিন্তু পারবো না। সো এটা হচ্ছে একটা কোন ধরনের সন্ধি? কবজা সন্ধি, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা জানি একটা কি সাইনোভিয়াল সন্ধির উদাহরণ, ঠিক আছে? তাহলে ভাইয়া মোটামুটি আমাদের ফার্স্টের যে পার্টটা, এখানে কিছু একক কাজ আছে, ধরো মানব কঙ্কালের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো, এগুলো ধরো তুমি যদি প্র্যাকটিস করতে পারো, কিসের জন্য প্র্যাকটিস করবা? যাতে তোমার এমসিকিউ ভালো করে কভার আপ হয়ে যায়। প্লাস এগুলো তো আমি অলরেডি পুরোপুরি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্লাসের আমাদের প্রথম অংশের পার্ট এটুক পর্যন্ত থাকবে। আমরা আশা করি অস্থি সন্ধিটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আশা করি বুঝছি। দুইটা মেইন তোমাদের যে বইয়ে দেওয়া আছে, একটা হচ্ছে বল ও কঠোর সন্ধি, কোথায় কোথায় আছে ভালো করে মাথায় রাখবা, আরটা হচ্ছে আমাদের কবজা সন্ধি। এবং এই দুইটা সন্ধি কিন্তু সাইনোভিয়ালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর সাইনোভিয়াল কেন বলা হচ্ছে এটা আমরা জানি, সাইনোভিয়াল অস্থি সন্ধির চিত্র আমরা ভালো করে পড়ছি, এছাড়া অস্থি তরুণ অস্থি কি এবং এগুলো পুরোপুরি ডিটেলস আমরা পড়ছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী টপিকে আমরা আবার আসতেছি।
আসসালামু আলাইকুম।